Welcome to TRC Podcasts, sharing real-life stories and incidents. Watch our podcast and subscribe to our channel now. এবার আনঅ্যানাউন্সড ওয়েতে ঢুকেছি, তো অবভিয়াসলি ঢুকতে দেবে না, বিকজ ওদের একটা ডেকোরাম আছে, ওদের একটা প্রোটোকল ফলো করতে হয়। ওই প্রোটোকল ফলো করার জন্যই দে টোল মি যে এরকম ভাবে তো অ্যালাউড না, তুমি কার থ্রুতে এসছো, কোনো জানকারি বা কিছু আছে? তখন আমি বললাম না, আমি জাস্ট এমনি জানি। বাইরে দাঁড় করতো, বাইরে দাঁড়িয়ে সাইডে কোথাও লুচি ফুচি দিচ্ছে, খেতাম, বাইরেই বসে থাকতাম রোদে, ঠিক আছে, কিছু নেই করার, কোনো রকম কাজ করছি। বাট এবারে আমার একটা মেকআপ রুম আছে, ঠিক আছে, আমার নিজের মেকআপ আমায় করে দিচ্ছে, আমার নিজের কস্টিউম, আমার ক্যারেক্টার নেম আছে, মানে এটা আলাদাই ফিলিং। তো কিরম নাচে, মিলি মিলি ভাব, সেই এখন তুই বুঝি ভাইরা ছবি হবে, নিশ্চয়ই কোনো অসুবিধা। কি কোনটা কোন ফার্স্ট সিরিয়াল হচ্ছে কমলা শিবন পৃথ্বীরাজ, আমি বরাবরই স্টার জলসাতেই কাজ করেছি। সেকেন্ড হচ্ছে কি গাঁটছড়া, কমলা শিবন করতে করতেই আমি গাঁটছড়ায় আসি। দেন গাঁটছড়ার পরে আই জয়েন্ট সান বাংলা আকাশ কুসুম। দেন আকাশ কুসুমের পরে আকাশ কুসুম করতে করতে আই জয়েন্ট শুভ বিবাহ। শুভ বিবাহটা আমার এখনো চলছে, অ্যান্ড শুভ বিবাহ ফ্যামিলি, দি এন্টার ফ্যামিলি সো লাভলি, মানে এত ভালো। প্রথম প্রথম যেটা হয় না যে কে কি কথা বলবে, সবাই অলরেডি এক্সপিরিয়েন্স হবে, এটা নতুন, এটা হয় বিকজ ইউ অলসো ডোন্ট ওয়ান্ট টু ডিস্টার্ব দেম, দে অলসো ডোন্ট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিআরসি পডকাস্ট। আর আজকে অনেকদিন পরে আমরা একটা নতুন পডকাস্ট শ্যুট করতে চলেছি। আর আজকে আমাদের এপিসোডে রয়েছে ঋষভ ভৌমিক, আমাদের টলি জগতের একজন বিখ্যাত অ্যাক্টার। আর তার টোটাল জার্নি আজকে আমরা জানতে চলেছি, সে কি করে অ্যাক্টিং জগতে এসছে, তার স্ট্রাগলিং লাইফ, আর আজকে দাঁড়িয়ে কটা সিরিয়াল করছে সেটাও জানতে চলেছি। আর তার আগে, শুরু করার আগে আমরা সবাইকে বলে দিই, নিচে দেওয়া বেল আইকনে ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর পুরো ভিডিওটাকে দেখবেন। আর যারা যারা আমাদের এপিসোডে আসতে চান তারা ডেফিনেটলি আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন নিচে দেওয়া নাম্বারে। তো চলুন এবার আমরা শুরু করি আমাদের এপিসোড আজকে ঋষভের সঙ্গে। তো ঋষভ, থ্যাংক ইউ সো মাচ, তুই আজকে আমাদের চ্যানেলে এসেছিস। আর আমাদের কমন কানেকশন ছিল সন্মিত্র, যার থ্রু দিয়ে আমাদের আলাপ পরিচয়, এন্ড দেন ফেসবুকে তো আমরা রয়েছি। তো সবার আগে আমার কাছে তোর কাছে একটা কোয়েশ্চেন আছে যে ঋষভ অ্যাক্টিং করার আগে কি করতো? এটাতে অনেক পেছনে আমায় যেতে হবে যথেষ্ট, বাট যদি ছোট্ট করে বলতে চাই যে আমি শুরুই করি ডান্স দিয়ে। আচ্ছা। অ্যান্ড ডান্সটা বেসিক্যালি আমার প্যাশন কখনো ছিল না ছোটবেলা থেকে, টু বি ভেরি অনেস্ট। ডান্স বেসিক্যালি আমার মায়ের স্বপ্ন ছিল, আমার মা ছোটবেলা থেকে ডান্স করতে চেয়েছিল, কিন্তু আমার মা কোনো কারণবশতে সেটা করতে পারেনি। কারণ আমার মা যেই যুগ থেকে আছে সেখানে ডান্স করা বা এই আর্ট অ্যান্ড কালচার নিয়ে এত প্রমোট করা, নিজে এত চর্চা করা, এটা এত বেশি মানে অ্যাভেলেবেল ছিল না। তো আমার মা চেয়েছিল যে আমি ডান্স নিয়ে কিছু একটা করি ছোটবেলা থেকে, বাট আমি যে স্টাইলটা বেসিক্যালি করি, যে স্টাইলটার জন্য আই এম নোন, দ্যাট ইজ ওয়েস্টার্ন হিপ হপ। কিন্তু ছোটবেলায় মা আমাকে ভর্তি করেছিল ক্লাসিক্যালে। মানে দিস ইজ এ ভেরি অড থিং যে আই ওয়াজ ট্রেন্ড ইন ক্লাসিক্যাল ফর 7 years। ভারতনাট্যম আমি শিখেছিলাম। আমাকে একটা আমার খুব নামি একজন টিচার ছিল, ওনার নাম ঢাঙ্কমণি কর্তি। তো ওনার কাছে আমি ছোটবেলা থেকে শিখি, আমি যখন ক্লাস 1 না এরকম কিছুতে, তখন থেকে। তারপরে আমার নিজের ইচ্ছে ছিল, ওই টিভিতে যখন এই ওয়েস্টার্ন স্টাইল হিপ হপ এসব দেখতাম, ডান্স ইন্ডিয়া, ডান্স বাই কম্পিটিশনসগুলো দেখতাম, আমার ইচ্ছা হতো যে আমিও করবো এরকম। বাট ওই স্কোপটা খুব একটা বেশি ছিল না, মানে আমাদের ওখানে ফেসিলিটিস, ওই ইনফ্রাস্ট্রাকচার, ওগুলো কোথাও ছিল না। তো অনেক কষ্টে আমার বাড়ির থেকে ঠিক 10-15 মিনিট দূরে রাজপুরের একটা মানুষ, ও মানে ডান্স শেখানো শুরু করিয়েছিল। আর আমি জানতে পারি একটা ভাঙা ছাদে নাচ শেখাতো। তো আমি মানে জানতে পেরেছিলাম এরকম একটা ব্যাপার যে তুই তো ডান্স ক্লাস খুঁজছিলিস, গেছি, এবারে ডান্স দেখে উড়ে গেছিলাম। তো তারপরে ওইটার পর থেকে আই ওয়াজ ভেরি মাচ ইন্ট্রিগ যে আমি ওয়েস্টার্ন নিয়ে কিছু করবো। বাট তুমি মানে ওয়েস্টার্নে যে ঢুকেছিলাম, ক্লাসিক্যাল হেল্প মি আ লট। ক্লাসিক্যালের সব থেকে মানে বিগেস্ট অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে তোমার বেস স্ট্রং করে দেয়, তুমি যে কোনো স্টাইলে যাবে না, ইট ক্যান মানে ইউ ক্যান ইজিলি ক্যাচ আপ। তো সেইটা আমার পক্ষে যেহেতু খুব সুবিধার ছিল, অ্যান্ড আই ওয়াজ অলওয়েজ মানে ইন্ডালজড ইনটু মিউজিক, আর্ট অ্যান্ড কালচার আর ডান্স এইসব নিয়ে, তো আমি ডান্সটাকে সেরকমভাবেই ভালোবাসতাম। তো ইট ওয়াজ নেভার আ ভেরি মানে ইউ নো টাফ থিং ফর মি, আই এনজয়েড ইট। তো আমি মানে আমার আগের মানে আইডেন্টিটি ওয়াজ আ ডান্সার। আমি কবেতে মানে একদম ছোটবেলা থেকে তুমি ডান্স করতে? যখন আমার বয়স 3.5 বছর, তখন আমার মা প্রথম আমাকে বলে যে স্টেজ ফাংশনে কিছু করে, নার্সারি বা ওইতে। এবার আমাকে যখন ডান্স শিখিয়েছিল স্কুলে, তখন বুঝতে পেরেছিল যে আমি মানে রিদম, আমি গান খুব শুনতাম, তো আমি রিদম জিনিসটা খুব ইজিলি বুঝতে পারতাম, মানে ছোটবেলা থেকেই খুব ইন্টারেস্টেড ছিলাম। তো যখন নাচ শেখাতো, রবীন্দ্র নৃত্য বা আমাদের যে কোনো আধুনিক নাচ, ওই সবকটা করার সময় যেন মানে আমার
ভালো লাগতো, মানে খুব অসুবিধা হতো না, যে যেরকম বাচ্চাদের হয় না, তুমি একটা বাচ্চাকে যখন প্রথম কিছু শেখাচ্ছ ওর বিহেভিয়ারাল অ্যাবিলিটিস এ তুমি বুঝতে পারবে যে আদেও এটাতে ইন্টারেস্টেড হচ্ছে কি না সাবকনসিয়াসলি। বাট আমি খুবই হ্যাপি ছিলাম, মানে আই হ্যাড আ ভেরি মানে এনজয়েবল মুমেন্ট ওই সময়। তো তখন থেকে যে আমি ফার্স্ট স্টেজে উঠি, দ্যাট ওয়াজ আমার ফার্স্ট স্কুল, যেটা আমি কলকাতায় এসে, আমি তোকে পাঞ্জাবে থাকতাম তাই বলে, তো কলকাতায় এসে তখন ফার্স্ট স্কুল, সেখানে আমি একটা স্টেজ পারফরমেন্স, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট পারফরমেন্স। মানে একটা আধুনিক গানে ছিল, গানটা ভুলে গেছি, মানে মনে নেই, ওটাই আমার ফার্স্ট ছিল। আচ্ছা, এইবার তুমি এই যে ডান্সিং করতে কোনো কম্পিটিশনে গেছিলে? হ্যাঁ, আমি ছোটবেলা থেকে অনেক কম্পিটিশনসেই গেছি। আর যখন আমি ক্লাসিক্যালে ছিলাম তখন আমি খুব একটা কম্পিটিশনসে যাইনি, মানে আমাকে হয়তো ক্লাস থেকে এদিক ওদিক নিয়ে যেত পরীক্ষা দেওয়ার জন্য, ফার্স্ট ইয়ার অব্দি দিয়েছিলাম। কিন্তু হিপ হপ করার সময় আমি অনেক নানান রকম লোকাল কম্পিটিশনস, যেগুলো মানে স্টেজ কম্পিটিশনস বা এইসব হলো। তারপরে আমার ফার্স্ট মানে একটা ছিল আমাদের ওখানে সোনার বাংলা স্মৃতি ফাউন্ডেশনের একটা কম্পিটিশন হয়েছিল, যেখানে আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গল থেকে 500 জন মতন এসেছিল। তো সেখানে আই মানে দ্যাট ওয়াজ দি মোস্ট টাফেস্ট কম্পিটিশন ফর মি, কারণ সেখানে এভরিবডি ওয়াজ আ প্রপার ডান্সার। এরম না যে নামে দামে অনেকজন হয় না যে না কম্পিটিশনে নাম দিলেই এনাফ, বাট সেখানে প্রাইজ মানি ছিল, মানে অনেক জাজেসরা, নামি দামি জাজেসরা ছিল, ভালো ভালো ফ্যাকাল্টিসরা ছিল। তো সেখানে আই স্টুড ফার্স্ট। বাহ। অ্যান্ড ওই ফার্স্টে যেটা হয়েছিল ওটা কিন্তু জাজদের ডিসিশন না, ওটা ছিল পুরোপুরি অডিয়েন্সের ভোটিং ডিসিশন। এবার অডিয়েন্সে 500-600 জন মতন ছিল, তো আমার এখনো মনে আছে 440 জন আমার পরে ছিল। তো আমি একটা রোবটিক স্টাইলে ডান্স করেছিলাম, তো ওটা খুবই ভালো লেগেছিল সবার। তো ওইটা আমার ফার্স্ট মানে কম্পিটিশন দ্যাট আই ওয়ান। তারপরের থেকে আমি আই গেস যখন থেকে আমি স্কুলে, যখন 11th স্ট্যান্ডার্ড, স্কুলেরটা তো একটা খুব দারুণ জিনিস তাহলে বলি। আমি যখন 7th স্ট্যান্ডার্ডে পড়ি, আমাদের স্কুলে তখন এই ফেস্ট, ফেলিসিটেশন ডে, এগুলোকে নিয়ে আরো প্রমোট করা হচ্ছে, যে একটু বড় করে ফেস্ট করি, ডান্স করি। এবার স্কুলে যথারীতি ডান্সার মানে সবাই ক্লাসিক্যাল আধুনিক, এবার তখন সবাই জানে যে ডান্স মানে ক্লাসিক্যাল দেখবে। কিন্তু আই ওয়াজ দি ফার্স্ট ওয়ান, লায়ন্স বিদ্যা মন্দিরে আমি পড়তাম যখন, দি ফার্স্ট ওয়ান যে হিপ হপকে এনেছিল। অ্যান্ড এভরিবডি নিউ যে আমি ডান্স শিখতাম, বাট আমি যে কিরম ভাবে করি এই সেই, ইভেন যখন কোরিওগ্রাফার আমাদের স্কুলের আমাকে দেখেছিল, মানে ওই গানটা ছিল একলা চলো রে, যেটা অমিতাভ বচ্চন গিয়েছিল, ওই গানে একটা ওয়েস্টার্ন মানে ফিউশন করতে চেয়েছিল, কজন ক্লাসিক্যাল করবে, কজন গিয়ে, তো হিপ হপের পার্টটা আমাকে দিয়েছিল। আমি ক্লাস 7-এ আই স্টার্টেড কোরিওগ্রাফি, অ্যান্ড আমার আন্ডারে 5 জন মতন স্টুডেন্ট ছিল, তাদেরকে কোরিওগ্রাফ করেছি, অ্যান্ড ইট ওয়াজ এ হিট। আর এত সুন্দর হয়েছিল ব্যাপারটা যে এভরিবডি মানে নিউ তখন থেকে যে আই এম আ ডান্সার। অ্যান্ড ওইটার পর থেকে আমার স্কুল থেকে এটাও আমাকে বলেছে যে কোনো ওয়েস্টার্ন বা হিপ হপ স্টাইলের যদি কোনো কোরিওগ্রাফি করা হয়, ইউ উইল বি দ্য টিচার। আচ্ছা, তো ইট ওয়াজ আ বিগ অ্যাচিভমেন্ট ফর মি। তো ক্লাস 10-এর পরে যখন 11th স্ট্যান্ডার্ডে যাই, তখন ইন্টার স্কুল কম্পিটিশনসে জয়েন করি। অ্যান্ড আমি অনেস্টলি বলছি, 10টার মধ্যে আই গেস 8 থেকে 9টা কম্পিটিশন আই ওয়াজ ফার্স্ট। গ্রুপ হলেও জিততাম, সোলো 2-3টে করেছিলাম, ওগুলোতেও মানে স্টুড আইদার ফার্স্ট আর সেকেন্ড। আর আমি অনেস্টলি বলছি সেকেন্ড আমি এই জন্য হয়েছিলাম, একদম সত্যি কথা বলছি, ওটা প্রেফারেন্সের জন্য। আমি যেহেতু অন্য স্কুল থেকে রিপ্রেজেন্ট করেছি, ওটা ইন্টার পলিটিক্স থাকে। আমার স্কুলের টাইমে আমি মিউজিক নিয়ে খুব চর্চা করতাম। তো তুমি হয়তো চিনবে, টলিউডের একজন খুব নাম করা একজন এখন সিঙ্গার, সে আমার সঙ্গে তখন স্কুলে আমরা একসঙ্গে আই গেস একটা টিভি চ্যানেলের জন্য আমরা প্লে করেছিলাম। স্কুলে আসতো অনেক সময়, কলেজ স্কুলে, তো তারা মিউজিক বলে একটা চ্যানেল ছিল। তো তারা মিউজিক থেকে না খুব ওই কলেজ আর স্কুলে ওরা যেত, গিয়ে ট্যালেন্ট হান্ট করতো। তো বেসিক্যালি আমি আর ওই ছেলেটা মিলে তখন সামার অফ 69 প্লে করেছিলাম। আর তখন মানে সদ্য আমি তখন আই গেস 11-এ পড়ি আর কি। তো 11-এ পড়ি কি 10-এ পড়ি এরকম, 10-11-এ পড়ি। তো আমার বন্ধুটা হচ্ছে দীপ্তর্ক বোস, অনেক নাম করা টলিউডে সিনেমা টিনেমাতে গান গাড়ি খাদান খাদানও করেছে, মানে এখন ও প্রপার ই করছে। তারপরে এখনো একটা ব্যান্ডের সঙ্গেও জড়িত আছে, নিজস্ব ব্যান্ড রয়েছে নাম করা, হিপ পকেটস বলে একটা ব্যান্ড ছিল, পরে ওখানে গান গাইতো। তো ও আর আমি তখন ওই জার্নিটা শুরু করেছি। তারপরে ওইটা দেখার পরে আমাদের স্কুলে আর কি ব্যান্ড আনার একটা কালচার আসলো, দেন ড্রামার আসলো, বেসিস্ট আসলো, এই নিয়ে আমরা একটা স্কুল ব্যান্ড পারফর্ম করি। ফার্স্ট টাইম আমরা স্কুলে ওই রক কালচারটাকে নিয়ে আসি। তো তখন
চলতো তখন অনেক ব্যান্ড চলতো, মানে ফসিলস শুনতাম, তখন ক্যাকটাস শুনতাম, তখন এগুলো ছিল ট্রেন্ড সবার একদম। মুখে মুখে ফসিলস আর ক্যাকটাস। কারণ আমার মনে আছে, কারণ ওই 11-এ যখন আমরা ওই শোটা করি, মানে ফসিলস আমাকে একটা ইন্সপিরেশন দিয়েছিল মানে মিউজিকে আসার জন্য। যখন আমাদের স্কুলের ফেয়ারওয়েল চলছিল, মানে আমাদের 12th-এর ফেয়ারওয়েল চলছিল, তো তখন ফসিলসকে আমরা নিয়ে এসেছিলাম, তখন সায়েন্স সিটিতে অডিটোরিয়ামে আর কি ফসিলসের প্রোগ্রাম হয়, তো তখন ফসিলসকে দেখে ইন্সপায়ার হয়েছিলাম যে মিউজিকে আসার জন্য। অ্যান্ড দেন আমি আর দীপ্তর্ক ওই জিনিসটা স্টার্ট করি, দেন আমাদের একটা ব্যান্ড হয়, তারপর আস্তে আস্তে ভেঙে গিয়ে মিউজিক লাইনে আমি এখনো জড়িত আছি, বাজাই প্লেব্যাক করছি, ঠিক আছে। বাট ওই একটা স্কুলে ইন্টার কম্পিটিশন হয়েছিল, তখন ওই ইন্টার পলিটিক্সের জন্য আমাদের সেকেন্ড হতে হয়েছিল, তো আমি র্যাঙ্ক হয়েছিলাম ফার্স্ট। তো এই জিনিসটা ইন্টার পলিটিক্স চলে আসে, পার্ট অফ লাইফ, একদম। কিছু করার। সেই সময় মন খুব খারাপ হয়ে গেছিল, এখন বুঝতে পারি ইটস ওকে, নো প্রবলেম, আলটিমেটলি মিউজিক ইজ মিউজিক, তো যেটাতে যে করে খুশি, মানে আমি তো স্যাটিসফাইড যে ঠিক আছে আমি হ্যাঁ একদম। আসলে ব্যাপারটাকে যদি পিওরলি কম্পিটিশন হিসেবে দেখো না, তাহলে সেটা হয় না। বিকজ আর্ট যখন তুমি অডিয়েন্সকে প্রেজেন্ট করো, নো ম্যাটার হোয়াট দি মার্কস আর হোয়াট দি ফ্যাকাল্টিজ ডিসাইড, অডিয়েন্স যদি বলে না যে ভাই আমার এটাই ভালো লেগেছে, তাহলে দ্যাটস আ উইন ফর ইউ। একদম একদম, এই জিনিসটাই প্রাপ্য। এরকম অনেক ফিল্মসও আছে যেগুলো খুব একটা বেশি হিট হয় না, পরে গিয়ে ইট বিকামস আ কাল্ট ক্লাসিক, একদম, তখন বুঝতে পারে না, পরে বুঝতে পারে। সো ইটস মানে আর্ট ইজ দি অনলি থিং হুইচ ডাজন্ট হ্যাভ আ প্রপার আনসার। ফিল্মের কথা আমার মনে পড়ে তুমবাদ বলে যে সিনেমাটা বেরিয়েছিল, স্টার্টিং এ কিন্তু ওটা খুব একটা লোকে ইন্টারেস্টই দেখায়নি যে কি সিনেমা, নতুন একটা এখন মাস্টারপিস। কেন নো স্মোকিং, জন আব্রাহামের তখন কবে বেরিয়েছিল ওটা, এখন লোকেরা ভাবছে ভাই অনুরাগ কাশ্যপ কি বানিয়ে দিয়েছে। এক্স্যাক্টলি, মানে টাইমে ওই টাইমটা হয়তো তারা প্রেফারেন্সটা বুঝতে পারে না, বাট আস্তে 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 যখন টাইম বেরিয়ে যায় তখন ওরা ওটাকে প্রেফার করে, প্রেফারেন্সটা বেড়ে যায়। তো এবার আসি তোমার ডান্সিং এর তরফ থেকে। সো আমি আর কি আমি ডান্স পুরোপুরি ছেড়ে দিতাম, তো NSHM কলেজে তারপরে আমি জয়েন করি। জয়েন করার পর মিডিয়া সায়েন্স নিয়ে আমি ভর্তি হই। কলেজে অ্যাজ ইউজুয়াল যে ফান অ্যান্ড গেমস ওগুলো চলে, ওইটা চলতে চলতে একটা সার্টেন একটা ট্যালেন্ট শো মানে আসে আমাদের কলেজে, আসে, দ্যাট ওয়াজ ইন্ট্রোডিউসড বাই টাইমস অফ ইন্ডিয়া। এটা প্রত্যেক বছরই হয়, বাট আমি জেনেছি লেটে। তো আমাদের কলেজে এবার ফার্স্ট ইয়ার্সদের প্রত্যেকবারই আর কি এরম হয় যে অডিশন দেয়, এসে দেয়। এবার আমি জানতাম না, আমি তো ডান্স ফান্স করি না, এসে হট করে আমার নামকে দিয়ে দিয়েছে। কেউ জানতো যে মানে আমার আগে স্কুল থেকে জানতো যে আমি ডান্স করতাম, তো ভাই ঋষভ তুই জয়েন কর। না ভাই পারলাম না, এবার আমার নাম লিখে দিয়েছে। যেই দিন ফ্রেশ ফেসের অডিশন হচ্ছে সেই দিন মানে আমাকে নিয়ে গেছে, বলছে তোর নাম আছে, তোকে ডান্স করতে হবে। লাইক ভাই আমি তো ডান্স অনেকদিন করিনি, লাইক যে কর না কি আছে, ঠিক আছে। এবার সবাই খুব প্রিপারেশন নিয়ে এইসব নিয়ে গেছে। এবার আমি কখনো না কোরিওগ্রাফ করে স্টেজে উঠতাম না, আমি সবসময় স্টেজে ওঠার 5 মিনিট আগে একটা গান চুজ করতাম, ভালো লাগতো, আমি স্টেজে ইমপ্রম্পটু অলওয়েজ, মানে আই এম মোস্টলি এ ফ্রি স্টাইল ডান্সার। আমি কখনো কোরিওগ্রাফ করে খুব একটা না রিলস ছাড়ি না ভিডিওস ছাড়ি কিছু। তো তখন ওই গানটা ছিল ডেসপাসিতো, ঠিক আছে, খুব ফেমাস ছিল তখন। আমি ডিজেকে বললাম যে কোনো একটা গান চালাও, করলো। এবার ওইটাতে এত লোকেরা মানে ভালোবেসেছে, মানে দি এন্টায়ার হল ওয়াজ চিয়ারিং ফর মি, অ্যান্ড আমি নতুন স্টুডেন্ট। তো এটা পারফর্ম করার পর দে ইমিডিয়েটলি সিলেক্টেড মি ফর সেমিফিনালে, অ্যান্ড এভরিবডি অ্যাপ্লডেড, এভরিবডি কংগ্রাচুলেটেড মি। এসে লাইক হোয়াট ইজ হ্যাপেনিং, এটা মানে কি, আমি তো জানিও না। সেমিফিনালেতে যখন আমি গেছি, সেমিফিনালেতে যাওয়ার সময় আমি একটা মানে একটা ট্যালেন্ট, একটা কোয়েশ্চেনের রাউন্ড হয়, একটা ট্যালেন্ট রাউন্ড হয়, আর ইন্ট্রোডাকশন করেছি। করতে করতে এবার ফিনালের সময় তখন আমি আস্তে আস্তে একটা এন্থু পাই যে আমাকে আই গেস ডান্সে যেতে হবে আবার। মানে এই ফিল্ডে যখন আমি আবার ফেরত যাচ্ছি না, তখন আই গেন স্টার্টেড গ্রাইন্ডিং, মানে একটা মোটিভেশন পেয়ে গেছে, আই গট আ রিজন। ওই রিজনটার জন্যই না আমি এত নিজেকে পুশ করেছি যে ফিনালেতে নট অনলি আই ওয়ান, মানে আই ওয়ান দি সিটি ফিনালে, বাট তার সাথে আই ওয়াজ ক্রাউন্ড দি মিস্টার ট্যালেন্টেড অফ ক্যালকাটা 2017-এ। সেখান থেকে আই থট ইট ইজ ওভার। তারপরে জানতে পারলাম যে এটা একটা ন্যাশনাল আছে, মানে দ্যাট ইজ অল ওভার ইন্ডিয়া। মানে ইন্ডিয়া থেকে 5 মেট্রোপলিটন সিটিজ উইল 5 or 6 আই গেস ওরা আর কি রিপ্রেজেন্ট করবে, অল দি উইনার্স উইল রিপ্রেজেন্ট অ্যান্ড দে উইল কাম টুগেদার। আমি তখন এই কলেজটা মানে আই হ্যাড টু টেক আ লিভ, আমাকে কলেজটা ছেড়ে আমাকে যেতে হয়। অ্যান্ড যাওয়ার পর আই রিপ্রেজেন্টেড মাই কলেজ ইন ফ্রেশ ফেস ফিনালে। সেইখানে আই গট টু ওয়ার্ক উইথ সোনাক্ষী সিনহা, সিদ্ধার্থ মালহোত্রা, নেহা কাক্কর, মানে ওই টাইমস অফ ইন্ডিয়ার ওখান থেকে দে গেভ মি আ লট অফ ওয়ার্ক। OPF3 অ্যাম্বাসেডর ছিলাম এই সেই, আই অলসো পারফর্ম ফর দেম। ওটা করতে করতে মানে মাই এন্টায়ার লাইফ টার্ন অ্যারাউন্ড। এবার এই যে টার্ন অ্যারাউন্ডটা হয়েছে, দ্যাট মানে গেভ মি আ গ্রেট পুশ। তো সেখানে ফিনালেতে গিয়ে আই ওয়াজ দি ফার্স্ট রানার আপ, আর আবার আই গট দি মিস্টার ট্যালেন্টেড অফ ইন্ডিয়া।
তো ওইটার পরে আই কেম ব্যাক হোম, এখানে এভরিবডি কংগ্রাচুলেটেড মি, আই স্টার্টেড গেটিং ওয়ার্ক। আমি তখন মডেলিং সবে জয়েন করছি, আমি মডেলিং এর কিচ্ছু জানি না, আচ্ছা মানে কি ক্যামেরার সামনে কিরম ভাবে দাঁড়াতে, কি আমি খিল্লি করতাম। আমাকে শিখিয়েছে, করছি অ্যান্ড মানে করতে করতে না, এবার মাঝখানে এনএসএসএম কলেজে বলে যে আমার অ্যাটেন্ডেন্সটা কোনো কারণে রিকনসিডার করা হয়নি, বিকজ আমার নোটিসটা নাকি জাস্ট একটা ক্যাজুয়াল নোটিস ছিল। তো সেটা আমার দিক দিয়ে একটা ফল্ট হয়েছে, আন্ডারস্টুড। সো আই হ্যাড টু রিপিট দি সেমিস্টার। এবার সেটা আমার দ্বারা তখন অ্যাফোর্ড করা পসিবল ছিল না, আমার কিছু সার্টেন প্রবলেমস চলছিল। তো আই হ্যাড টু শিফট টু আনাদার কলেজ, অ্যান্ড তখন আমি আশুতোষ কলেজে শিফট হয়ে যাই। এবারে আশুতোষ কলেজে যেহেতু শিফট হই, ওখানে যেহেতু আমাকে রেগুলার খুব একটা কলেজ যেতে হতো না, ঠিক আছে, রেগুলার যেহেতু কলেজ যেতে হতো না, তখন আমি ডান্স নিয়ে আর একটু গ্রাইন্ড করতে, হাসিল করতে মানে পেরেছিলাম কি। বাট এই আবার যে আমি উঠলাম, এই ওঠার পরে না আবার একটা ডাউনফল খেয়ে যায়। ওই ডাউনফলটা পুরোপুরি হয় মানে আমার হেলথ ইস্যুর জন্য। আমার একটা হেলথ ইস্যু হয়ে যায়, দ্যাট মানে ওই যেহেতু আমি মানে একটা খুব বাজে লাইফ কাটিয়েছিলাম, মানে আই থিঙ্ক আমার বলতে কোনো অসুবিধা নেই, বাট আমি খুব হেভি ড্রিঙ্ক করতাম, আই ওয়াজ এ চেইন স্মোকার। বাট সেটার জন্য এত প্রবলেমস হয়ে গেছিল না। অ্যাজ আ ডান্সার ইউর কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটি নিডস টু বি ভেরি অ্যাক্টিভ। এবার এই অ্যাক্টিভ যেহেতু আমি ছিলাম, মানে অ্যাক্টিভ যখন হওয়া শুরু করেছিলাম, আমার শরীরে ড্রব্যাকস টানতে শুরু করেছে, অ্যান্ড এই ড্রব্যাকসের জন্য মানে মাই হেলথ গট ডিটোরিয়েটেড। অ্যান্ড এইটার জন্য না আমি আর মানে আমাকে আবার সেই রেস্ট পিরিয়ডে যেতে হয়েছে ফর 4 to 5 months। এবার দিস ফিল্ড, গ্ল্যামার ফিল্ড, স্পেশালি মডেলিং, ইজ সামথিং না ওয়ার ইউ হ্যাভ টু বি অ্যাক্টিভ আ লট অফ, মানে ভেরি অ্যাক্টিভ ফিজিক্যালি, মেন্টালি, অ্যান্ড ইউ নিড টু মেক শিওর দ্যাট দি ক্লায়েন্টস অ্যান্ড দি কাস্টিংস নো যে তুমি এক্সিস্ট করো। আমি তো মানে না কথাবার্তা হয়, না অ্যাপ্রোচ করতে পারি, না কিছু করতে পারি। তো এইগুলো নিয়ে একটা বড় ইস্যু হয়ে যায়, দেন প্রবলেম হয়ে যায়। এবার আমি ভাবছি এবার আমি কি করব, বিকজ আমার তো মনে এটাই ডিসাইড করে ফেলেছি যে হোয়াট এভার হ্যাপেন্স বাই হুক অর ক্রুক, I will be in this industry, either dancing, either acting, by any way, I don't know, I have to be, আমার জেদ ধরে গেছে। কি করি বুঝতে পারছি না, কোনো স্কোপ, কোনো হেল্প, কিচ্ছু নেই। তখন আমি ফিটনেসের জন্য মানে আমি জিম করতাম একটু আধবার, আমি জিমটা ছেড়ে না যেটা আমি তোমাকে বলিনি, আমি এবার একটা ছোট্ট করে বলি, আমি ডান্সার কেন হতে চাইনি, বিকজ ছোটবেলায় আই ওয়ান্টেড টু বি এ বক্সার। আমি পিওরলি কমব্যাট স্পোর্টস থেকে আই ওয়াজ ভেরি মাচ কি বলে ইন্সপায়ার্ড। তো আমি ছোটবেলা থেকে বক্সিং, কিক বক্সিং অ্যান্ড MMA দেখতাম খুব। তো আমাদের এখানে সুলেখা, মানে যাদবপুর সুলেখাতে একটা একাডেমি আছে, ওখানে আই জয়েন্ট থ্রু বাই মাই ফ্রেন্ড। সেখানে আই স্টার্টেড লার্নিং। দেন আমি 4 বছর ধরে শিখি। আই প্লেড ফর স্টেটস, আই প্লেড ফর ফিট এক্সপো। তো খুব ভালো, মানে আই রিগেন মাই হেলথ। এই রিগেন করার পর দেন আই ডিসাইডেড যে এই রিগেনের পিরিয়ডের মধ্যে আই হ্যাভ টু জয়েন দিস ইন্ডাস্ট্রি এগেন। এবার কিরমভাবে করি, কোনো স্কোপ নেই, না আমি অ্যাক্টিং জানি, ডান্সটা তাও পারি, বাট আমাকে এমনি ফ্রি ফটকায় তোকে নেবে না, অডিশনস কিরমভাবে দিতে আই ডোন্ট নো। তখন আমার কটা ফ্রেন্ড আছে যাদের সাথে আমার গড়িয়াতে আড্ডা ফাড্ডা মারতাম, তার মধ্যে 2টো ফিমেল ফ্রেন্ড ছিল, তার মধ্যে একজন ছিল যে আর কি এই ইন্ডাস্ট্রিতে জড়িত ছিল অ্যাজ আ ডান্সার। এবার ও কখনো অত বেশি ওটাকে নিয়ে মানে চর্চা করতো না। তো আমি বলতাম যে তোকে আমি দেখেছি তুই ইন্ডাস্ট্রিতে ডান্স ফান্স করেছিস, ইউ হ্যাভ বিন ওয়ার্কিং উইথ আর্টিস্টস অ্যান্ড লট। তখন বললো হ্যাঁ, বেসিক্যালি আমরা ব্যাকআপ ডান্সারের আমার টিম আছে, তো আমরা সেইভাবে পারফর্ম করি। দেখলাম আচ্ছা, ব্যাকআপ ডান্সিং মানে ওই হিরোর পেছনে ডান্স করে, এটা সিম্পল। হ্যাঁ, নো প্রবলেম। আমার শুরুয়াত নিয়ে কথা, সে ব্যাকআপ হোক, টকি হোক, জুনিয়র হোক, যা হোক, শুরুয়াত নিয়ে কথা। তো বললো ঠিক আছে, তাহলে আমি তোকে কন্ট্যাক্ট করিয়ে দিচ্ছি, তুই একদিন এসে আমাদের ক্লাসে আয়। ক্লাসে গেছি, তখন একটা মুভি এসেছিল দ্যাট প্রেম টেম বলে, ওই মুভিতে আমি ব্যাকআপ পারফর্ম, আমার লাইফের ফার্স্ট ব্যাকআপ ডান্স আমি মুভিতে পারফর্ম করি। তখন ওই মুভিতে পারফর্ম করার পর মানে আমি পুরোপুরি তখন ব্যাকআপ ডান্সিংয়ে ঢুকে যাই, অ্যান্ড আই ওয়াজ আর্নিং গুড। আমি বলবো না, ডান্স হেল্প মি আ লট। আমি প্রচুর আর্ন করতে পেরেছি, প্রচুর লাইফে আমি অনেক মানে আই মেড শিওর দ্যাট আই কুড পে মাই বিলস। মানে মা বাবার থেকে বার্ডেনটা আমি সরানোর চেষ্টা করেছিলাম, রাইট ওয়েন আই ওয়াজ লাইক 17 or 18 years old। তো এবার আমি যে এইটা করতে করতে এবার ইট বিকেম স্ট্যাগনেন্ট ফর মি, মানে এরপরে না আমি আর বুঝতে পারছি না এবার কি করব। তখন আমার মাথার টনক নড়লো যে আমি যখন বড় বড় মানে পডকাস্ট, ইন্টারভিউজ বা লোকেদের স্টোরিজ পড়তাম, তো দে অল হ্যাড টু গো থ্রু দিস ফেজ ওয়ার দে হ্যাভ টু অ্যাপ্রোচ সার্টেন পিপল ফর অডিশনস। আচ্ছা ঠিক আছে, এবার আমাদের শুরু হয়ে গেল গল্প। কিরম শুরু, এখান থেকে গেলাম টালিগঞ্জ, 91 স্টুডিও, ইন্দুরপুরি, এই সেই হ্যান ত্যান দিয়ে ফোনে ছবি নিয়ে ওকে কি বলে একটু অডিশনে বা কিছু হবে, এই হবে। এবার আনঅ্যানাউন্সড ওয়েতে ঢুকেছি, তো অবভিয়াসলি ঢুকতে দেবে না, বিকজ ওদের একটা ডেকোরাম আছে, ওদের একটা প্রোটোকল ফলো করতে হয়। ওই প্রোটোকল ফলো করার জন্যই দে টোল মি যে এরকম ভাবে তো অ্যালাউড না, তুমি কার থ্রুতে এসছো, কোনো জানকারি বা কিছু আছে? তখন আমি বললাম না, আমি জাস্ট এমনি জানি।
তো আমাকে দেখে ওরা এটা বলেছে ঠিক আছে তুমি ওয়েট করো। বসে থাকতাম 3-4 ঘন্টা বসে থাকতাম, ওরা এত ব্যস্ত থাকতো শুটিংয়ে যে আমাকেও টাইম দিতে পারতো না। আর সিরিয়ালস ইউ নো হাউ হেক্টিক ইট ইজ। তো আমি বসে থাকতাম ছবি নিয়ে, কিছু করার নেই, ঘুরছি ফিরছি। আবার হট করে একটা ডাক দিল, তখন দৌড়ে গেলাম। বললো যে তুমি অডিশন টকি আর্টিস্টের কাজ আছে, পারবে? হ্যাঁ পারবো, কেন পারবো না। তখন আমার লাইফে ওটা প্রথমে টকি আর্টিস্টের কাজ ছিল। এই টকি না, বেসিক্যালি অ্যাজ আ ব্যাকআপ ডান্সার ইউ ডান্সই করতে হলো, বিকজ আই টোল্ড দেম দ্যাট আই কুড ডান্স। তো তখন আমি পেছনে দাঁড়িয়ে নাচ ফাচ করছিলাম, এটা কিছু সিকোয়েন্স ছিল, সেটাও সেটাও করি। তারপরে অন্য স্টুডিওতে গিয়ে এই জুনিয়র আর্টিস্ট এই সেই করি। তখন আমাকে একটা অডিশন নিয়েছিল, আমাকে একটা ইপি পছন্দ করেছিল, বলেছে তুমি একটা অডিশন দিতে পারো। আই ওয়াজ ভেরি এক্সাইটেড, এই তো কিছু একটা পেলাম, লেটস সি হাউ ইট গোজ। এবার আমি একটা জিনিস খেয়ালই করিনি যে অ্যাক্টিংটাও জানতে হবে। অ্যাক্টিং ছাড়া ওরকম চলে যাবো মুখ তুলে তো হবে না। গেছি, গিয়ে প্রথম দিন একটা স্ক্রিপ্ট দিয়েছে, স্ক্রিপ্টটা পড়লাম, কিচ্ছু বুঝলাম না, কারণ আমি বাংলা খুব একটা স্ট্রং ছিল না কোনোদিন। আমার হিন্দি আর ইংলিশটাই স্ট্রং ছিল। বাংলাটা পড়ছি আমি কিছুতেই বুঝতে পারছি না, বাট আমি ওদেরকে কনফ্রন্টও করতে পারছি না যে আই ক্যানট আন্ডারস্ট্যান্ড দ্য স্ক্রিপ্ট। তো আমি লাইক ঠিক আছে ভাই করে নিলে কি অসুবিধা আছে, ফার্স্ট টাইম তো। ওই যে অডিশন দিয়েছি, কি হাসান হেসেছে লোকেরা ভাই, আমি নিজেও এখনো মনে আছে। মানে শুরু করেছি, এভরিবডি স্টার্টেড লাফিং। তখন তুমি কি করছো, তোমার কি প্যানিক অ্যাটাক এসছে বা তুমি স্প্যাজ আউট করছো কেন? লাইক আমি কি করবো বুঝতে পারছি না। তুমি করো, একটু রিল্যাক্স করে করো। দে হেল্পড মি, বাট আই কুড নট টেক দি হেল্প, আমার দ্বারা হলো না। তখন বললো যে তুমি একটা কাজ করো, তুমি কারোর কাছে ওয়ার্কশপ করো, তুমি ক্লাস নাও, তুমি তারপরে আসো। এরকম ভাবে নাহলে হবে না। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তারপরে এই যে আমি ক্লাস নেবোটা কখন, কারণ আমি তখন ব্যাকআপ এত বেশি করি না, আমার তখন ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা খুব খারাপ ছিল, ঠিক আছে। নট এটা না যে ফ্যামিলি তো ওয়াজ ডুইং গুড, বাট আমার ভাল লাগে না বারবার চাইতে, ঠিক আছে। তো আই ওয়ান্টেড যে নিজের জন্য নিজেকে একটু স্টেবল করি, যাতে আমি একবারে যত ধরো আমি অডিশনের জন্য বেরোলাম, আমি কোথাও এদিক গেলাম ওদিক গেলাম, কিছু খেলাম দিলাম, আই ওয়ান্টেড যে আমি নিজেই যা কিছু করার করি, কারোরটা না। অ্যান্ড ওই ফেজটা, ট্রাস্ট মি, আমার লাইফে সব থেকে যদি বাজে ফেস কিছু হয় না ওইটা, বিকজ ওই সময় না সব থেকে বেশি পাবলিক হিউমিলিয়েশন আমি খেয়েছি। আর পাবলিক হিউমিলিয়েশনের চক্করে না অর্ধেক লোকেরা কুইট করে দেয়। যে কি করে পাবলিক হিউমিলিয়েশনটা কোথা থেকে হয়েছিল? প্রোডাকশন হাউসে হয়েছে না তোমার ফ্রেন্ডসরা করেছে? সবাই কিরকম স্টার্টেড ফ্রম মাই সোসাইটি। আমি ভারতনাট্যম করতাম বলে আমাকে বলতো যে হাফ লেডিজ, হাতে চুড়ি পরে থাকে, ঠিক আছে, কি লাভ এসব নাচ ফাচ করে, এগুলো করে কি হবে, নাচ করে কোনো চাকরি খোঁজ এই সেই। এবার আমি একটা সময় একটা প্ল্যাসিবো এফেক্ট হয়ে যায় যে এত লোকেরা বলছে ভাই, কিন্তু যতবারই টিভি দেখছি, যতবারই আমি স্টারসদের দেখছি, কোনো অ্যাক্টারসদের, এদেরকে দেখছি, এদেরও গল্প যখন পড়ছি, আমি ভাবছি এরা পারলে আমি কেন পারবো না, এরাও মানুষ আমিও মানুষ, উই ব্রিথ দি সেম এয়ার, কি প্রবলেম আছে? তখন আমি বুঝলাম যে না ভাই, হোয়াট ইফ আই ডু গো এগেনস্ট এভরিওয়ান। আমার সাথে না আমার স্কুল একটা গ্রুপ ছিল, এভরিবডি ওয়ান্টেড টু বি এ সিঙ্গার, ডান্সার, বিজনেসম্যান, এই ওই হ্যান ত্যান, এভরিবডি ফেল আউট, সবাই কুইট করে দিয়েছে। ওই ওয়েন দে স দি হরার্স, দি ডিফিকাল্টিজ ইউ হ্যাভ টু গো থ্রু টু ওন আপ টু হোয়াট ইউ ওয়ান্ট, অবস্থা খারাপ হয়ে গেছে। বাট আমি টিকে ছিলাম। ওরা কিন্তু আগে কেউ আগে চাকরি পেয়েছে, কেউ আগে বাবার বিজনেসে জয়েন করেছে, কেউ কিছু না কিছু একটা করেছে, আমি তখনও করছি, আমি তখনও ব্যাকআপ ডান্সিং করছি। অ্যান্ড এই হিউমিলিয়েশনটা সব থেকে বেশি কোথায় হয়েছে, আমার যখন টাকা পয়সার প্রবলেম হয়েছে না, তখন আমি শিফট করেছি যেখানে আর কি রেগুলার ইনকাম হয়। সিজন আসে না, যখন প্রত্যেক বছর একটা ওয়েডিং সিজন আসে, ওই ওয়েডিং সিজনে আমি ব্যাকআপ ডান্সার, সঙ্গীতে ব্যাকআপ ডান্সার, গ্রুম এন্ড ব্রাইডের পেছনে ডান্স করা, আমি ওইসব করতাম। এবার পার ডে ইনকাম খুব ভালো, পার ডে খাওয়া দাওয়া খুব ভালো, কিন্তু ওই লাইফটাই সত্যি হিউমিলিয়েশন তো লোকে করে, লোকে তো এরকম কাজগুলোকে ছোট কাজ হিসেবেই বলে দেয়। হ্যাঁ, বলতে খারাপ লাগে জানা, বাট এটা ফ্যাক্ট, এটা ফ্যাক্ট, লোকেরা বলে। একটা সবকটা একটা লেভেল সেট করে দেয় না যে দিস ইজ সবকিছুতে। আমি তো শুধু বলছি না যে ওরাল তোমার ডান্সিং এর ক্ষেত্রে, মিউজিকের ক্ষেত্রেও সেম জিনিসটা হয়েছে যে ও তুই তো গিটার বাজাচ্ছিস, ও আচ্ছা তুই তো এই পিছনে গিটার বাজাচ্ছিস। হ্যাঁ, তুমি বলো, তুমি এটা ফেস করেছো না যে এরা ভাবে যে ও তো অলরেডি আনএমপ্লয়েড? হ্যাঁ, করেছি, অলরেডি আনএমপ্লয়েড। আর এটাকে যে একটা ইনকাম সোর্স, এটা কোনোদিন প্রাইডই দেয়নি।
ডান্সিং থেকেও যে ইনকাম হয় বা মিউজিক থেকেও যে ইনকাম হয়, তো আমাদের এখানকার ক্ষেত্রে এত নেগেটিভ হয়ে যায় লোকেরা, মানে শুধু চাকরিটাই হচ্ছে লোকেদের কাছে ইম্পর্টেন্স, প্রেফারেন্স, তুমি আইটিতে কাজ করো। ইনফ্যাক্ট আমি তোমাকে এটাও বলছি, যারা শুটিং করছে, শুটিং করার আগেও তোমাকে পাবলিক হিউমিলিয়েশন ফেস করতে হয়েছে। একদম। আরে তুই কি হয়তো লাইন দিয়ে কত লোক, কত হাজার ছেলে দাঁড়িয়ে থাকে, হ্যাঁ এই তো রোজ যাচ্ছিস, তোর তো কিছুই হবে না, হ্যাঁ তোকে কেন সিলেক্ট করবে, তোর মধ্যে কি আছে, এক্স্যাক্টলি। তুই যে এরকম যাচ্ছিস, এই টাইমটাকে মানে তোর ওয়েস্ট করছিস, তার থেকে চাকরিতে অ্যাপ্লাই করে দে। তো আমাকেও ফেস করতে হয়েছে। ইট ইজ নট অ্যাবাউট ইউ, মানে তুমি পাবলিক এভরিবডি হু ইজ ইন দিস ফিল্ড, যারা এই ফিল্ডে যেখানে কালচার বা আর্ট বা সামথিং দে ওয়ান্ট টু ডু অফ দেয়ার ওন, এটা দিয়ে যেতে হবেই। আর যারা তোমাকে পাবলিক হিউমিলিয়েশন করেছে, যখন তুমি একটা ফেস হয়ে দাঁড়াচ্ছ কোথাও, আই এম টকিং অ্যাবাউট গ্ল্যামার ওয়ার্ল্ড, তুমি যদি হয়ে দাঁড়াও, তারাই কিন্তু আসে তোমার সঙ্গে সবার আগে কথা সেটাই বলতে। হয়েছে, তারাই আসবে তোমাকে একটা সেলফি, একটা ফটো তোল। সেটাই হয়েছে। আর ট্রাস্ট মি, আমার এত হাসি পেয়েছে না যে ভাই তুই কিছুদিন আগে বলছিলিস না যে এ তো কিরম নাচে, মেলি মেলি ভাব এসে, এখন তুই বলছিস ভাইটা ছবি হবে, লাইক নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। তো ওই আর কি, এবার এই ব্যাকআপ ডান্সিং যখন করতাম না, ওই বিয়ে বাড়িতে ঝান্ডা ধরে দাঁড়িয়ে থাকা, ঠিক আছে, এগুলো মানে আবার আমি ভালো ঘর থেকে, মানে মধ্যবিত্ত একটা ভালো ঘর থেকে বিলং করি। আমার বাবা মা খুব ভালো রেখেছে, আমি ব্লেসড যে আমি এরকম পেরেন্টস পেয়েছি। স্পেশালি মাই ফাদার একটা এয়ারফোর্স ব্যাকগ্রাউন্ড থেকে আসা সত্ত্বেও আমাকে, মানে যেটা হয় না, সাপোর্ট করেছে। স্ট্রিক্ট হওয়া সত্ত্বেও আমাকে বলেছে তুই যেটা পারবি সেটা কর, কিন্তু হ্যাভ ফেথ, ফেরত তাকাবি না। মানে ওরকম কোনো ব্যাপার নেই তোর বাবা যে না তোকে আমি এয়ারফোর্সে, মানে তোকে এয়ারফোর্সে আসতে হবে। আমাকে সাজেস্ট করেছিল, এন্ড আমি সত্যি বলছি, আমার মাইন্ডে তিনটে জিনিস ছিল, আইদার টু বি আ বক্সার, প্রফেশনাল বক্সার, আর আইদার বি আ প্যারা কমান্ডো, আর আইদার বি অ্যান অ্যাক্টর। বাট অ্যাক্টিং এ এই এমন এই ফিল্ড, এটা আমাকে না বাঁচিয়ে রেখেছে। মানে আমি যতবারই আমি এই ব্যাপারটা ভেবেছি যে আই ক্যান বি অ্যান অ্যাক্টর, তখনই আই ফেল্ট হ্যাপি। ওটা হচ্ছে কি আই এম ডুইং ইট ফর আদার্স, মানে বক্সিংটা তাও নিজের ছিল, বাট অ্যাক্টিং এই জিনিসটা মানে ওয়াজ মাই গ্রেটেস্ট ফোকাস, মানে বিগেস্ট প্রায়োরিটি। তো ওই হিউমিলিয়েশন দিয়ে যখন গেছি, গেছি স্টুডিও থেকে তাড়িয়ে দিচ্ছে, কোনো নাম নেই অডিশন। আমার এই 2022 দ্যাট ওয়াজ অলসো দি ডার্কেস্ট পিরিয়ড অফ মাই লাইফ, কারণ ওই বছরে আমি লিটারেলি 50 থেকে 60টা অডিশন দিই, ইনক্লুডিং মুভিজ, ওয়েব সিরিজ, সিরিয়াল, অ্যাডস, সব কটা রিজেক্টেড, সব। এবার এরপরে আর কি মোরাল থাকবে আমার? আমাকে কাস্টিং বলছে তুমি অডিশন দিতে, আমি বলছি দেবো না, আমার হবে না, আমার দ্বারা। দেখছো না যেখানেই যাচ্ছি, কেউ রেফারেন্সে পাচ্ছে, কেউ ভালো কাজ করে পাচ্ছে, কেউ অ্যাকচুয়ালি ট্যালেন্টেড, আমি কি করে, মানে ঠিকই তো যে এত লোকেরা কম্পিটিশন আছে, আমি ওদের ভিড়ে দাঁড়িয়ে কি করছি আমি? তখন মানে ওই করতে করতে আমি ডিমোটিভেটেড হয়ে গেছে। দেন আই গট ইনটু দ্যাট সেম ব্যাড ফেজ এগেইন। আই স্টার্টেড ড্রিঙ্কিং এগেইন, আই স্টার্টেড স্মোকিং এগেইন, বাজে উলফাল লাইফ কাটাতাম সারাক্ষণ ওই বন্ধুর সাথে, ওই আয়াসি মারো, ওই করো, ওই করতে করতে দেন আই মেট উইথ আ ভেরি বিগ অ্যাক্সিডেন্ট। ওই অ্যাক্সিডেন্টে আই অলমোস্ট লস্ট মাই লাইফ। 2022 নভেম্বর 20th, আমার এখনো মনে আছে, 4:20 AM অভিষিক্তা মোড়ে খুব বাজে একটা অ্যাক্সিডেন্ট হয়। আমি অ্যান্ড মাই ফ্রেন্ড উই বোথ অলমোস্ট ডাই। মানে এভরিবডি থট যে গাড়ি উল্টে গেছে, অ্যান্ড ইট ইজ ক্র্যাশড, মানে দেয়ার ওভার, দেয়ার ডান। তখন আমি গাড়ির থেকে, আমি যখন চোখ খুলি না, মানে আই ওয়াজ ড্রাঙ্ক, আমি যখন চোখ খুলি তখন আমি বুঝতে পারি যে আমি এখনো বেঁচে আছি, আমার ইনজুরিজ সেরকম হয়নি, কিন্তু কারণ আমি ঠিক টাইমে বাঁচিয়ে নিয়েছিলাম। বাট ওই ক্র্যাশে বাঁচাটা পসিবল না। ও যে ইম্প্যাক্টে পড়েছে, 127 km/h উল্টে পড়েছে। অ্যান্ড মাই আদার ফ্রেন্ড, ও একটু মোটা হেলদি ছিল, তো ওর ইনজুরিটা একটু বেশি হয়েছে, যেহেতু ওই গাড়ি চালাচ্ছিল। এবার আমি গাড়ির কাঁচে ঘুষি মেরে ভেঙে ওখান থেকে বেরিয়েছিলাম। বেরিয়ে দেন আমি, আমার ফ্রেন্ডসরা আমাকে আসলো হেল্প করতে, আমি ওদের সাথে কথা বলতে গিয়ে আই ফেইন্টেড, মানে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আমাকে তুলে জল ফল দিল, বসালো। দেন আমার এই বন্ধুটাকে আমরা বার করার চেষ্টা করলাম, বার করে বোথ ওয়ার অ্যাডমিটেড ইন দি হসপিটাল। অ্যান্ড আ ভেরি, মানে রেয়ার ফ্যাক্ট, মানে এটা খুব কাউকে বলিনি আমি এই জিনিসটা আমার মা বাবাকে জানাইনি। মানে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে না, আই ওয়াজ স্কেয়ার্ড যে আমার মা আমাকে খুব মানে প্যাম্পার করে, তো যদি জানতে পারে না দেন তখন তোর বাবা মা এখানে ছিল না? ছিল, আমি বলিনি, আমি বাড়িতেই যাইনি, আমি 3 দিন বন্ধুর বাড়িতে ছিলাম। এবার ইনজুরিজ গুলো লাকিলি আমার কোমরে হয়েছে আর পায়ে হয়েছে। আচ্ছা, আমাকে দেখতে পাচ্ছে না, তো কম সবসময় জামা পরে যাচ্ছি বা জিন্স বা কিছু ফুল প্যান্ট পরে আছি, তো মা আমাকে বলিনি। 1 মাস পর বলেছেন, 1 মাস পর বলাতেও মা আমাকে যে কি বকা দিয়েছে, আর বাবা তো বলতো ঘর থেকে বেরিয়ে যাওয়া যেত এইসব হয়, বাট দে সেড ইট আউট অফ, দ্যাট ওয়াজ নট ইওর ফল্ট, দ্যাট ওয়াজ নট মাই ফল্ট, এক্স্যাক্টলি। তো আমি জাস্ট করেছিলাম যে মা বাবাকে প্রেশার দিতে চাইনি, আমি ওই জিনিসটাই দিতে চাই না।
দেন আই গট মানে ওই ডিসেম্বরে ইট ওয়াজ দি লাস্ট টাইম আমি একটা অডিশন দিয়েছিলাম। ওই অডিশনটা যে দিতে যাচ্ছি না, আমি লাইক কি লাভ, কোনো লাভ নেই। কিন্তু অডিশনটা যখন দেওয়ার আগে আমি একটু অ্যাক্টিং নিয়ে চর্চা করছিলাম, প্রিপারেশন নিচ্ছিলাম, মুভি ফুভি দেখছিলাম। আমাকে কাস্টিংরা সাজেস্ট করেছিল তুই স্ক্রিপ্ট পড়, তুই কি একটা বাংলা মুভি, একটা হিন্দি মুভি, একটা ইংলিশ মুভি, একটা থিয়েট্রিক্যাল কিছু দেখ, একটা কমার্শিয়াল কিছু দেখ, কম্প্যারিজন কর, ক্যারেক্টারিস্টিক্সে কম্প্যারিজন কর। তখন আমি এগুলো নিয়ে চর্চা করা শুরু করলাম, করতে করতে দেন আমি অডিশনটা যখন দিই, আমি ভেবেছি দিলাম, দিয়ে লাইক ব্যাস টাটা, আর কিচ্ছু হবে না। জানুয়ারি 2023-তে আই গট আ কল। আমি তখন গেম খেলছিলাম ল্যাপটপে। কল করে বলছে, ঋষভ ভাই বলছে না, হ্যাঁ, যে তোমাকে সিলেক্ট করা হয়েছে, কংগ্রাচুলেশনস। কিসের জন্য ভুলেও গেছি আমি। বলছে স্টার জলসায় নতুন প্রজেক্ট আসছে, ওটার জন্য তুমি হিরোইনের দাদার রোল করছো। ওকে, মানে ফোনটা রাখলাম and আমি কিছুক্ষণের জন্য আই রিয়েলি ক্রাইড। কিছুক্ষণ একা আমি কেঁদেছি যে এটা পসিবল না, হয়তো পরে বেরিয়ে যেতে পারে। মানে একটা ট্রমা এফেক্ট, ট্রমা জিনিসটা আমি বিলিভ করি না, বাট সেটাকে মেবি বলে যেটা ট্রমা এফেক্ট, যে মেবি এটাও বেরিয়ে যাবে। বাট না, ফেব্রুয়ারি থেকে শুটিংটা স্টার্ট হয় অ্যান্ড দ্যাট ইজ হাউ আই গট ইন টু দি ইন্ডাস্ট্রি। ওই যে আমি একবার ঢুকি, দেন দের ইজ নো গোয়িং ব্যাক। প্রথম অভিনয় করতে খুব অসুবিধা হচ্ছিল, সত্যি কথা বললো। তুমিও জানো, তুমি ধরো মিউজিক নিয়ে প্রথম যখন বসবে, তুমি যখন স্টেজে পারফর্ম করবে ফার্স্ট টাইম। আমি তো স্টেজে তো এরকম হয়েছিল যে আমি যখন স্টেজে উঠা বাইছি, বিশেষ করে আমি এত প্যানিক করেছিলাম। প্রথম তো আমি একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে যেতেই ভুলে গেছিলাম। হ্যাঁ, মানে গিয়েছি, আমি গিয়ে আমার হঠাৎ করে স্টেজে ওঠার পরে মনে হচ্ছে আরে আমি আমার প্রসেসরটাই আনতে ভুলে গেছি। তো দ্যাট টাইম আমি ফেল্ট ভেরি অকওয়ার্ড। আমি এদিক ওদিক তাকাচ্ছি, বাড়িও অনেক দূর ছিল আমার, তো বাড়ি থেকেও গিয়ে নিয়ে আসতে পারছিলাম না। তো আমি বলছি, ভাই তুই ডাইরেক্ট লাগিয়ে দে ভাই, আমি ওই ডাইরেক্ট গিয়ে বাজিয়ে দেবো ওখানে। তো দ্যাট ওয়াজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স। তারপরে এমনও এক্সপিরিয়েন্স হয়েছে, মানে ওটা পর হঠাৎ করে শোজ পাই। এবার দেখ, আমি যখন মিউজিক স্টার্ট করি, দ্যাট ওয়াজ ইয়ার 2005। ওয়ে লং ব্যাক। 2005, 2007, 2008-এ গিয়ে মানে মোটামুটি দুর্গাপূজার সময় শোগুলো বেশি হতো সেই সময়। তো এরকম একটা শো পাই, তো স্টেজে উঠেছি অ্যান্ড উই অল ওয়্যার অ্যামেচার্স দ্যাট টাইম। মানে তখন নিজেদেরকে দেখ, গিটার হাতে চলে আসলে, ইনস্ট্রুমেন্ট হাতে চলে আসলে নিজেকে সবসময় বলে আমি ওর থেকে বেশি বড়, আমার বিগার মিউজিশিয়ান, আমার থেকে বড় মিউজিশিয়ান কেউ হতে পারে না। তো দ্যাটটা এখন এসে বুঝতে পারি দ্যাট আই ওয়াজ ভেরি মাচ অ্যামেচার। ইনস্ট্রুমেন্টও আমরা খুব কম দামি ইনস্ট্রুমেন্ট ইউজ করতাম সেই সময়। এখন যেরকম আমার কাছে ফ্যান্সি প্রচুর গ্যাজেটস রয়েছে, তখন ছিল না। তো তখন কি হয়েছে, এরকম আমরা উঠেছি, আর এই তখন ফসিলসের কালচারটা খুব চলতো। ফসিলস, ক্যাকটাস, লক্ষ্মীছাড়া, এই রক ব্যান্ডসের কালচার খুব চলতো। তো আমরা না কভার্স করতাম, মানে লক্ষ্মীছাড়া কভার করলাম, ফসিলসের কভার করলাম, তো তোর ক্যাকটাসের কভার করলাম। তো এরকম ফসিলসের তখন বেশ কিছু হিট গান ছিল যেটা মার্কেটে রমরমা ছিল। তার মধ্যে একটা গান ছিল অ্যাসিড। তো অ্যাসিড প্রত্যেকটা ব্যান্ড, মানে যারা তখন পায় সে অ্যাসিড করবেই করবে। বাইসাইকেল চড়ে একটা খিস্তির জন্য অনেক লোকে করতে চাইতো না, কিন্তু অ্যাসিডটা করবেই করবে। তখন অ্যাসিডটা ওই একটু মেটালিস্ট টাইপের ব্যাপার, তো একটা বিষাক্ত মানুষ ওটা করবে, বিষাক্ত মানুষও হবে। অ্যান্থেম হয়ে গেছিল বিষাক্ত মানুষ আর এই অ্যাসিড। তো উঠেছে এবার একটা কিবোর্ডের একটা না স্টার্টিং এর একটা পোড়া মিউজিকের একটা সাউন্ড, একদম বার্নিং এফেক্ট। তো আমার মনে আছে, ধরুন আমি স্টেজ পারফর্ম করছি আর কি, মানে তখন আমাদের যে কিবোর্ডিস্ট আছে, কিবোর্ডিস্ট একটু বোধহয় কিছু একটা প্রবলেম হয়েছিল, মানে কোন কিতে ওই নোটটা আছে ও ভুলে গেছে। ওই মানে 5 অক্টেভ কিবোর্ড ছিল, ও প্রত্যেকটা অক্টেভেই মিলে যাচ্ছে একটা করে, আর প্রত্যেকটাতে একটা করে নয়েজ বাজছে, ইয়েস ইয়ো ডুড। হ্যাঁ না, সব লোক তাকিয়েছে কি করছে রে গিয়ে এরা, ইয়ো ইয়ো এরকম করতে করতে লাস্টের নোটটা গিয়ে পেয়েছে, আচ্ছা বার্নিং নোট। আমি বললাম ভাই তুই একটু বলে দে যে সাউন্ড চেক করছিলাম আমরা। তো বলার পরে সাউন্ড চেক করার পরে তারপরে আমরা স্টার্ট করছি। তো এরকমও গেছে আমাদের সময়। তুমি এটা বলছো, তাহলে তোমাকে আমি বলি, আমি যখন ডান্স করতাম না, এবার ইন্ডিপেন্ডেন্স ডের জন্য পারফরমেন্স, একটা গান আছে না দেশ রঙ্গিলা, দেশ রঙ্গিলা গানে আমাদের গ্রুপ পারফরমেন্স আছে, আর আমি মাঝখানে সোলো দাঁড়িয়ে পারফর্ম করবো ফিউশন, মানে ক্লাসিক্যাল প্লাস হিপ হপ করেছি, ফুল ফ্লেজেড করেছি, হেভি করেছি, সবাই হাততালি মেরেছে, নেমেছি। টিচার আমার কান ধরে টেনে আমাকে মারতে নিয়ে গেল। আমি করলাম কি? বলছি তুই স্টেজে জুতো পরে উঠেছিস? আমি বললাম সবাই খালি পায়, হ্যাঁ। তো দেখি আমি একটা স্নিকার পরে দাঁড়িয়েছি, আর আমি স্নিকার পরে পুরো পারফর্ম করেছি, সবাই দেখেছে। বাট আমার ডান্সের জন্য হাততালি মেরেছে, নেমেছে। বলছে তুই জুতো পরে কেন পারফর্ম করলি? একটা আধুনিক গান, ইন্ডিপেন্ডেন্স গান, এই সে। ও আচ্ছা, এটা প্রবলেম, জানতাম না।
একটু ডান পিটে ছিলাম খুব, ওরা তো শুনতাম। এরকম হয়েছিল, আমি এরকমই একটা মানে ইনসিডেন্ট বলা যায় আমার সঙ্গে ঘটেছিল। হ্যাঁ এই যে টাইমস অফ ইন্ডিয়া তুই বলেছিলিস যে গেছিলিস ডান্সের জন্য, টাইমস অফ ইন্ডিয়া একটা টাইমে রক মিউজিকের জন্য একটা কনসার্ট করতো, সেখানে অডিশনস হতো। হ্যাঁ হ্যাঁ, তো মানে একটা কম্পিটিশন হতো, বেসিক্যালি তুই প্লে করবি, আরো বিভিন্ন ব্যান্ডস থেকে প্লে করবে, আর সেখানে বেশ বড় বড় মিউজিশিয়ানসরা অ্যাজ এ জাজ হয়েছে। কখনো সিধুদা ক্যাক্টাসের জাজ হয়ে আসে, মেইনলি সিধুদাই আসতো জাজ হয়ে, আর তার সঙ্গে প্যানেল বসতো আরো অন্যান্য মিউজিশিয়ান, আমার এক্স্যাক্টলি মনে নেই আর কারা কারা বসেছিল। তো আর ওটা একমাত্র কলকাতাতে হতো, টাইমস অফ ইন্ডিয়া। তো যারা আমাদের বেঙ্গলের আশেপাশে যেসব স্টেটগুলো আছে, আসাম ফাসাম, তারা তাদেরকে ওখান থেকে মিউজিশিয়ানসরা আসতো এখানে তোর কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য। তো এরকম গেছি, আর সেই সময় এখন এখন যাদের মানে তখন যাদের সঙ্গে মিউজিক করতাম, আজকে তারা সত্যি নাম করা মিউজিশিয়ান। যে মানে একজন আছে গৌতম বলতে, যে মরফিনের গিটারিস্ট আছে, আচ্ছা খুব নাম করা। তো আমি ওর সঙ্গে বাজাতাম, মানে আমরা মানে সব স্টার্ট করেছি, আমি, গৌতম, তমাল বলে একটা ছেলে আছে, সে বিভিন্ন জায়গায় বাজায়, বাবাই বলে একজন আছে, সে বেসিক্যালি ইন্ডিয়ান আইডলে বাজাচ্ছিল। তারপরে তোর অন্তরা নন্দী আছে না, অন্তরা, আর ওই নন্দী সিস্টার্স বলে, টুইন্স, বাবা, তো ওর সঙ্গে বেশ বাজাচ্ছে। তো তো বেশ ভালো, আমাদের যেই সব মিউজিশিয়ানসদের সঙ্গে বাজছি তারা মোটামুটি আজকে ভালো লেভেলের চলে গেছে। তো আমরা এরকম টাইমস অফ ইন্ডিয়াতে গিয়েছি, আর সেই সময় কি হয়েছিল, আমাদের না অত ফর্মা বা স্টেজ প্রেজেন্সের উপর আমরা তো কাজ করতাম না। হ্যাঁ, আমরা পাতি তোর জামা পরে গেছি, পাতি জিন্স পরে গেছি। আর আমার একটা বাজে স্বভাব ছিল যে আমি একটু লুকসের দিক দিয়ে সবসময় আমি নিজেকে একটু প্রেফারেন্স দিতাম, যে আমি একটুখানি প্রেজেন্টেবল লুকস নিয়ে থাকবো। তো গৌতম ছিল সেখানে, তো গৌতম মোটামুটি একটা কলারওয়ালা টি শার্ট পরে গেছে, ঠিক আছে, আর সেই টি শার্ট মানে ওরকম ব্ল্যাক ফ্ল্যাক কিছু না, মানে একটা আমরা যেরকম বাড়িতে পরে ওরকম টি শার্ট, একটা জিন্স, আর হাওয়াই চপ্পল পরে গেছে, হাওয়াই চপ্পল পরে গেছে। আমি বললাম যে ওরা কিছু হবে না, আরে বাজাবো তো। বাজানোর পরে সবাই হাততালি দিয়েছে, বলছে ভেরি গুড পারফরমেন্স। সিধুদা একটাই কথা বললো, এই সব ভালো আছে তোদের, এই হাওয়াই চপ্পল পরে যে স্টেজে উঠেছিস এটা না করলেই পারতিস। তখন গৌতমের রিয়েলাইজ হচ্ছে, আরে আমি সত্যি হাওয়াই চপ্পল পরে উঠে গেছি। সিধু বলছে, সিধুদা তখন বললো যে যখন পারফর্ম করছিস ইদার জুতো পরে কর, আর নাহলে তুই খালি পায়ে কর, প্রেজেন্টেবল হতে হয়। এক্স্যাক্টলি, মানে পুরো ছোটি পাওয়াটা একটু ক্যাজুয়াল, ওটাই ক্যাজুয়াল কি হয় দেখতে খারাপ লাগে যখন তুই কখনো কোনো প্রেজেন্স মানে প্রেজেন্টেবল ফরম্যাট। আজকে ভিডিওতে এত লাইটস আমরা রেখেছি কেন, এটাকে প্রেজেন্টেবল করার জন্য। একদম। এটাকেই যদি আমি যখন হাফ প্যান্ট পরে একটা স্লিভলেস গেঞ্জি পরতে সময় বলছি ইট ওয়ন্ট লুক প্রেজেন্টেবল। তো সেম মিউজিকের ক্ষেত্রে, সেম ডান্সিং এর ক্ষেত্রে তোদেরকেও সেই হিসাবে ড্রেস পরে পারফর্ম করতে হবে যেটা গানের সঙ্গে ম্যাচ করে। তো সেই সময় তখন বুঝলাম না, এখন গৌতম করে, এখন হি ইজ ভেরি প্রেজেন্টেবল। তো ওই ওই না বললে পর, না জানলে পর ওই জিনিসগুলো বোঝা যায় না। স্টার্টিং ফেজে এটা হয়, আস্তে আস্তে অ্যাওয়্যার হয়ে গেলে পর তখন নিজে তুই একটা তোর নিজের পার্সোনালিটি ডেভেলপ করে নিবি। এক্স্যাক্টলি, তো তখন তুই সেই পার্সোনালিটি হিসাবে এন্ড এই পার্সোনালিটি ডেভেলপ হয় থ্রু এক্সপিরিয়েন্স। একদম, শুধু আর কি মানে কেউ এডুকেশন বা ইয়ে করে হয় না, ইউ হ্যাভ টু বি প্রেজেন্ট এট দ্যাট ফিল্ড, ইউ হ্যাভ টু ফেল। ধাক্কাটা খেতে হয়, কেউ মানে সামবডি নিডস টু কারেক্ট ইউ অ্যাজ ওয়েল, একদম করতে হয়। তো এই সেম জিনিসটা আমার সাথে এই ডান্স করতে করতে হয়েছে। আমি মোর দেন 400 to 500 স্টেজ পারফরমেন্স করে নিয়েছি, অ্যান্ড এই স্টেজ ফিয়ার ব্যাপারটা আমার কোনোদিনও ছিল না, বিকজ আই লাভ দি স্টেজ। আমি যখনই স্টেজে পারফর্ম করবো, ইট ইজ মাই স্টেজ, মানে কেউ আই ডোন্ট থিঙ্ক সো যে কেউ এটা ইয়ে করবে কি সামথিং এ করবে। তো তারপরে ওই করতে করতে দেন এই যে অ্যাক্টিং এর ঢুকি, দেন দের ইজ নো গোয়িং ব্যাক, আই ডোন্ট থিঙ্ক সো। মানে তারপরে ওই কনস্ট্যান্ট আমার কাজ চলেই এসছে। ওই চলতে চলতে দেন আমি ফার্স্টে কমলা শিবন, পৃথ্বীরাজ, অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্ট, ওদের সাথেই আমি কাজ করি। কমলা শিবন, যেখান থেকে তোর ফোন এসেছিল প্রথম যখন ফোন এসেছিল, ওই প্রথম ফোন আসার পরে দেন আমি যখন যাই সেটে, আমি বুঝি যে আমার একটা মেকআপ রুম আছে। আগে কি মেকআপ রুমে বাইরে করতো, বাইরে দাঁড়িয়ে সাইডে কোথাও লুচি ফুচি দিচ্ছে খেতাম, বাইরেই বসে থাকতাম রোদে, ঠিক আছে, কিছু নেই করার, কোনো রকম কাজ করছি। বাট এবারে আমার একটা মেকআপ রুম আছে, ঠিক আছে, আমার নিজের মেকআপ আমায় করে দিচ্ছে, আমার নিজের কস্টিউম, আমার ক্যারেক্টার নেম আছে, মানে এটা আলাদাই ফিলিং। বাট দ্যাট ইজ জাস্ট দি গ্লিটস অ্যান্ড গ্ল্যামার। এবার দি রিয়েল চ্যালেঞ্জ স্টার্টস ওয়েন ইউ গেট দি স্ক্রিপ্ট ইন ইউর হ্যান্ড। যে স্ক্রিপ্টটা পেলাম, আর পেয়েছি প্রথমে আমি একটা সাহিত্যিক গল্প, মানে ডায়ালগ তালুই মশাই, তালুই মা, ঠিক আছে, মাথা ঘুরে গেছে আমার। আমি বলছি আমি কি করে বলবো, আমি তো নর্মাল বাংলায় পড়তে খুব ভালো পারি না। আর না, কিছু করতে হবে। আমি তখন একে ওকে হেল্প করলাম, আমার সাথে অনেক কো আর্টিস্টরা ছিল, ওরা আমাকে সার্টেন পুরোনো কালের ফিল্ম, মৃণাল সেনের হোক, সত্যজিৎ রায়ের হোক,
ঠিক আছে, অনেক ধরনের গল্পগুজব পড়তে বললো, তো পুরোনো আমার কটা স্ক্রিপ্ট খুঁজে বা ওরা বার করে দিয়েছে, সেগুলো পড়ে প্র্যাকটিস করলাম। আর তার সাথে যে ডিরেক্টরও ছিল, ডিরেক্টর আমাকে প্রথম দিন তো যা অবস্থা করেছে, আমি ভেবেছি আমি এটা পালিয়ে যাবো, মানে মেরে ফেলবে এমন টাইপের। বাট ও এটা এই জন্যই করেছে জাস্ট বিকজ আমি জিনিসটাকে সিরিয়াসলি নিই। কারণ অনেকজন হয় না যে একবার ক্যাজুয়াল হয়ে যায়। ঢুকে ঠিক আছে করছি কি ব্যাপার, বাট না, গ্রোথ ফেজ না, তোমাকে কনস্ট্যান্ট নিজেকে চ্যালেঞ্জ করতে করতে হয়। তুমি এক ভাবলে যে এতটা তো পারি, এটাতে আমার কাজ হয়ে যাচ্ছে, এবার উড়াই নির্মূল। তারপরে গিয়ে আমি মানে আমাকে হেল্প করছে, ও হেল্পও করেছে, আমার সাথে স্ট্রিক্টও ছিল, আমাকে বকেছে, ঝেড়েছে। বাট একটা সময় পর না, তারপরে দ্য ডিরেক্টর আন্ডারস্টুড যে একে দিয়ে কাজ হয়ে যাবে, মানে বকাঝকার এই জায়গাটা নেই। অ্যান্ড আমার এই কমলা শ্রীরাম পৃথ্বীরাজের এই ক্যারেক্টারটা, মানে পিপল লাভড মি সো মাচ। আমার লাইফে প্রথমবার আমি রাস্তায় দাঁড়িয়ে চা খাচ্ছি একটা জায়গায়, দূর থেকে ঠিক লেফট সাইড যে একটা মা আর একটা তার ছেলে দৌড়ে দৌড়ে আসলো, সে আপনি সিরিয়াল করেন? প্রথমবার আমাকে কেউ জিজ্ঞেস করছে। আমি লাইক হ্যাঁ, যে আপনি নরেন্দ্র ক্যারেক্টার? বললাম হ্যাঁ, বা কেন? আমি বুঝতে পারছি না তো, একটা ছবি তুলতে পারি। আমি কিছুক্ষণ পজ হয়ে গেছি যে আমার সাথে ছবি তুলবে বলছে, কেন ভাই? বললে হ্যাঁ নিশ্চয়ই। ছবি তুলেছে, বাচ্চাটা ওয়াজ ভেরি হ্যাপি। ইভেন আমি মাঝে মাঝে বন্ধুদের সাথে যে ঘুরতে যাই, আমি ইস্কনে গেছিলাম মায়াপুর, মায়াপুরের ওখানে লোকেরা পাগল করে দিয়েছে, মানে আমাকে লিটারালি ফ্রিতে ব্রেকফাস্ট করিয়ে চা ফা খাইয়ে আমাকে একটা ফটো ফ্রেম গিফট করেছিল। আর আমি ভাবছি এত ভালোবাসা, মানে যে সিরিয়াল করি বলে। দেন আই ওয়াজ লাইক যে ভাই না, এটা আমার, এটা আমার জন্য, আমি এটাই করবো, আমি এটা ছাড়া কিচ্ছু করবো না। হ্যাঁ অবশ্যই আমার সাইডে আরো কটা আই হ্যাভ আ বিজনেস এন্ড সামথিং, বাট আমি এটা নিয়ে সবসময় কথা বলি যে আই হ্যাভ টু এক্সপ্রেস মাই আইডেন্টিটি, আই উইল বি নোন অ্যাজ অ্যান অ্যাক্টর ফার্স্ট। আমি অভিনেতাই হতে চাই। কেউ যদি এসে বলে সেলিব্রিটি আর স্টার, আমি বললাম আমি ওটা চাই না, ওই ট্যাগ আমার লাগবে না। জাস্ট আই ওয়ান্ট পিপল টু নো মি ফর দ্য ওয়ার্ক দ্যাট আই হ্যাভ ডান, অ্যান্ড টু মেক শিওর যে ওরা যে টাকাটা পে করছে আমাকে দেখার জন্য, দ্যাট ইজ ওয়ার্থ। অ্যাজ অ্যান অ্যাক্টর, দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং দ্যাট উই ডু, ইটস এ ভেরি বিগ মিস্টেক, যে আমরা ক্যারেক্টারকে না আগে থেকে ধরে ফেলি যে এরম হবে। আমাকে যদি বলি রাগের ক্যারেক্টার, তবে এবার শুধু রাগ করবো, কিন্তু কি রাগ, কেন রাগ, ওই জিস্ট অ্যানালিসিস এই এসেন্সটা বুঝতে হবে। ফর এক্সাম্পল, তুমি যদি কখনো মিউজিক, তুমি এটা জানবে যখন তুমি গিটার হাতে নিয়ে তুমি মিউজিক করছো, তুমি গান বাজাচ্ছো বা গান গাইছো, তুমি কেরম রিদমে, কেরম সাউন্ড, ভোকালটা কেরম ইউজ করবে, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দি হিস্ট্রি বিহাইন্ড ইট, যেখানে কেন আমি উঁচু এগুলোতে এভরিথিং ইজ ইনকালকেটেড টুগেদার। মানে তুমি যদি একটু ডিপ রিসার্চ করো বা করো, তো আমিও সেটাই দেখলাম যে না, এরা যখন অ্যাক্টিং করছে না, দে আর নট অ্যাক্টিং অ্যাট অল, বাট ওরা কিন্তু ডিফারেন্ট মানুষ, মানে বিহাইন্ড দ্য স্ক্রিন দে আর অল ডিফারেন্ট। কেউ নিজের, মানে এভরিবডি হ্যাজ দেয়ার ওন আইডেন্টিটি, বাট এখানে এসে দে লুজ দেয়ার আইডেন্টিটি, দে বিকাম সামথিং যেটা দেখে মনে হয় যে না এরা তো এরমই। তো ওই জিনিসটাই যে মানে কি করে করছে, কি করে, তখনই বুঝলাম যে অ্যাক্টিং ইজ লাইক রিভিলিং দি ট্রুথ অফ দি ক্যারেক্টার, যে মানে অ্যান্ড দের ইজ নো কারেক্ট আনসার। একটা কারেক্ট আনসার এস্টাবলিশ করাটা ইট ক্যানট বি। না একটা ক্যারেক্টার হিট হয়ে গেল, দ্যাট ডাজ নট মিন যে ওই ক্যারেক্টারটা মানে এটাই হবে। মানে হ্যাঁ, এই প্রসঙ্গটাই আমি বলতে চাইছিলাম যে আজকের ডেটে তো অনেক ওয়ার্কশপ হয় অ্যাক্টিং এর উপরে, কিন্তু ভাব ভানু মুখোপাধ্যায়ের টাইমে বা উত্তম কুমারের টাইমে কোথাও ওয়ার্কশপ ছিল? তারা কি করে করেছে? তারা সে ক্যারেক্টারের ভিতর, স্পেশাল উত্তম কুমার, সে ক্যারেক্টারের ভিতর ঢুকে যেত আর লোকে সেটাকে অ্যাপ্রিসিয়েট করতো, সেটার জন্যই লোকে বেশি প্রেফার করতো। একদম, যে উত্তম কুমার না, যদি উত্তম কুমারের যদি অন্য ক্যারেক্টার আসে, ক্যারেক্টারটাই উত্তম কুমার হয়ে যেত। এক্স্যাক্টলি, ওটাই তো। মানে অরিন্দম চ্যাটার্জি যে উত্তম কুমার হলেন, ওই উত্তম কুমার হওয়াতে যে কানেকশনটা ওর, মানে স্পিচ ক্লিয়ার, মানে ক্ল্যারিটি অফ স্পিচ থেকে শুরু করে ওর অ্যাকশন, এভরি অ্যাকশন দেখাচ্ছে, মানে ইট ওয়াজ রিমার্কেবল। বলেও নি, মানে কিছু বলার নেই এরকম টাইপের। সেম গোজ ইংলিশে যেরকম অ্যাল পাচিনো, মানে রিমার্কেবল, রবার্ট ডে নিরো, জো পেস্কি, যে হোক। তো দিস আর দ্য থিংস দ্যাট হ্যাভ ইন্সপায়ার্ড মি আ লট। জন্য তো লেজেন্ড হয়েছে ওর। এক্স্যাক্টলি। এবার হ্যাঁ, হলিউডে আমি এটা মানছি, ওদের অনেক কিছু রয়েছে বিহাইন্ড দ্য সিনস, ওরা যেখানে ওয়ার্কশপ করে, কাজ করে, ওদের অনেক ট্রেনার্স আছে, সময় দেওয়া হয়, প্রচুর সময় দেওয়া হয়। ওরা যেইখানটায় থাকছে সেইখানটাই শুটিং হচ্ছে, সেই এলের মধ্যেই শুটিং হচ্ছে কিন্তু সব জায়গায়। তো ওদের একটা বিশাল টিম আছে, ওদের পয়সা আছে, সবকিছু আছে। আমাদের এখানকার সব থেকে বড় প্রবলেম কি হচ্ছে বলতো, কাজকে তুমি যদি ভালোবাসো, তোমাকে কাজটা শিখতে হবে। একদম, কাজটা না শিখে তুমি যদি করতে যাও, তোমার ওটা দুদিনের কাজ হবে, মানে 3 দিনের দিন। কেনই বা একজন ডিরেক্টর নেবে, কেনই বা একজনের পিছনে তো ইনভেস্ট করতে হবে। দেখ, টাইম তো ইনভেস্ট করছে একটা ডিরেক্টর, টাইম ইজ মানি ফর দ্যাম। ওদের কাছে তো দেখ প্রোডিউসারের টাকা লেগে আছে, কতজনের কত হোপস লেগে আছে, দে আর টেকিং আ ভেরি বিগ রিস্ক। তাহলে টেকনিশিয়ানস যে এবার ওরা চাইবে যত তাড়াতাড়ি আমার শ্যুটটা কমপ্লিট হয়ে যাক, আমার
তাহলে কি ওরা আরো শুট গুলো করতে পারবে। আর যদি পুরোপুরি এনজি বেরাতে থাকে হ্যাঁ তাহলে শুট গুলো তো আস্তে 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 মানে এরম এরম ডিলে হয়। তোমাকে এরকম পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলেছি, এরকম দেখেছি আমার সাথে অনেক নতুন জনেরাই এসছে, তাদেরকে অ্যাক্টিং যখন চর্চা করতে বলে না, ওরা কিচ্ছু চর্চা করে না, মানে ওদের মাথায় জিনিসটা থাকেই না চর্চা কাকে বলে। অ্যান্ড চর্চা মানে এই না যে বাড়িতে বসে শুধু ল্যাপটপ খুলে বসে দেখবো না, এই ফিল্ড বি মানে বিইং অ্যান অ্যাক্টর আর বিইং আ ডান্সার, ইভেন ইফ ইউ মানে তুমি যেরকম ইউর মিউজিশিয়ান, তুমি দেখবে তুমি ঘুমাচ্ছ হুট করে মনে হলো একবার গিটারটা নিয়ে বসি তো, মাঝ রাত্রেবেলা হয়তো মনে হলো কানে এই গানটা শুনি। এই ম্যাডনেস মানে গোয়িং এগেইনস্ট দি মানে হয়। নর্মালাইজেশন অফ, বা তোর একটা কোনো টিউন পছন্দ হলো, ভাবলাম যে আমি এটাকে রিক্রিয়েট করি বা আমি এটাকে শুনি, আমি একদম। এটাকে বাজানোর চেষ্টা করি, একদম। দেখা হয় হয়। তো মানে সোসাইটি উইল কোয়েশ্চেন ইউ যে রাত্রে 4টের সময় জেগে কি নাচ করছে, কি গান করছে, কি করছে কি, বাট এই দিস আর দ্য টাইমস when you are actually মানে exactly. প্রিপেয়ারিং yourself। এই আমি বলছি মিউজিক তো আমার রয়েছে, এটা তো আমার রক্তেই রয়েছে, মানে আমি কোনোদিন ছাড়তে পারবো না। আমি বলছি এই পডকাস্টও যদি আসি না, আই ট্রাই টু ইমপ্রুভ ডে অ্যান্ড ডে। কারণ আগে আমার লাইটস কম ছিল, আমি এখন বুঝতে পারছি লাইটস, এখন অ্যাঙ্গেল বুঝতে পারছি কোন ক্যামেরা অ্যাঙ্গেলে কোথায় যাবে, কি ইয়ে হবে। দেখ আমি একটা টাইমে ফটোগ্রাফি করেছি, দেন ফ্যাশন ফটোগ্রাফি করেছি, তো অ্যাঙ্গেলস গুলো বুঝতাম। তারপর আমার পিছনে যে ক্যামেরাম্যান আছে তাকেও শেখাচ্ছি যে ভাই তুই এইভাবে কর, এইভাবে কর। তো আস্তে আস্তে এটা যদি ইন্ডালজ না হয়, এটা যদি ভিতরে গিয়ে না শেখা হয়, তাহলে এই আউটপুটটা আসবে না ওটা, যে আমার কতটা লাইট দরকার, আমার কতটা ব্যাকগ্রাউন্ডে কি যাবে, আমার এনভায়রনমেন্টে কি যাবে, এইগুলো যতক্ষণ না আমি বুঝবো ততক্ষণ আমি কিন্তু একটা জিনিস দাঁড় করাতে পারবো না। সেম গোস ফর অ্যাক্টিং, সেম গোস ফর মিউজিক, সেম গোস ফর এনি কাইন্ড অফ ওয়ার্ক। তোকে ভিতরে জানতে হবে, কাজটা শিখতে হবে। অ্যান্ড প্রথম হয়তো তোর কাজের কোয়ালিটিটা অত ভালো হবে না, বাট ওয়ান্স ইউ আর ইন ইট, 5টা 6টা কাজের পর থেকে কোয়ালিটি হয়ে যাবে, অ্যাডাপটিভ অ্যাবিলিটিটা চলে আসবে। তারপরে তুমি উইথ টাইম ইউ উইল এক্সপ্লোর ইয়োরসেলফ, তুমি এক্সপ্লোর করতে থাকবে, রিভিল করতে থাকবে। যেমন এইখান থেকে আমি তোকে আরো বলছি শন মিত্রর কথা। শন মিত্র খুব খাটে, প্রচুর খাটে, প্রচুর। ও যেরকম ভাবে আমি ওকে দেখেছি না স্ক্রিপ্ট পড়তে, ও মানে ও সবাই যখন প্রথম দেখা চুপচাপ নিজে একটা কোনায় বসলো, নিয়ে স্ক্রিপ্ট পড়লো, এই করলো। আর ওর সাথে আমার ভালো সম্পর্ক কিরম ভাবে হয়েছে বলছি, একদিন আমি আমার গাড়ি আসতে পারছে না আমার নিতে, মানে গাড়ি করে হয়তো গেলাম, যে আমি কি হলো সৌমিত্রদাকে বললাম শোনো না, আমি মিলন দা বলতাম, আমার ক্যারেক্টার নেম মিলন ছিল আমার সিরিয়ালে। তো শোনো না তোমার বাইক আছে? বলছে হ্যাঁ। বাইকে করে একটু ছেড়ে দেবে কি? যে হ্যাঁ। বলছি এত নর্মালি হ্যাঁ বললো। আর ওর আমার থেকে অনেক সিনিয়র, মানে ভেরি সিনিয়র টু মি, আমি জানতাম না। বোঝা যায়। আমি প্রথমে ভেবেছি আমার বয়স হয়, পরে যখন বুঝলাম আমি নমস্কার বললাম, ভেরি সরি গো, কিছু মনে করবো না, ঠিক আছে। তারপরে ওই রেগুলার ধরো যাওয়া আসা, আড্ডা মারা, একসাথে চা খাওয়া, কফি খাওয়া, এরকম সেটের মধ্যে। তারপরে যখন সিন বলছে, প্র্যাকটিস করছে, ও যখন ফার্স্ট সিন যখন দেখেছি আমি তখনই বুঝেছি যে না ভাই ইজ ভেরি প্র্যাকটাইজড। শুধু সন্মিত্রদারও কথা বলবো না, আরো অনেকজনই আছে এমন যারা ক্যাবলা, মানে পুরো আমার সামনে হেভি আর কি ফাজলামা এইসব মারছে, সিনে এসছে মনিটর হওয়ার আগে ওরা কাউকে চেনেই না, মানে আমি যে সাইড দিয়ে বলছি ভাই একটু জল দিচ্ছি, শুনতে পাচ্ছে না। তারপরে যখন ক্যামেরার সামনে যখন পারফর্ম করলাম, আই এম লাইক আমি কোথায় যাচ্ছি ভাই, কোথায় এসছি, পুরো ইন ডেপথে চলে যায়। আমি একটা ছোট্ট মানে এক্সাম্পল দিচ্ছি। আমি সন্মিত্রের সঙ্গে কাজ করেছি সিনেমাটাতে, তামাক বলে একটা সিনেমা, সবাই জানে। তো আমাদের সঙ্গে যেমন কো অ্যাক্ট্রেস ছিল, কো অ্যাক্ট্রেস কাজ মানে শিখে আসেনি, নিউ কামার। আর সন্মিত্রকে আমি সেদিন থেকেই চিনি, মানে সেটে গিয়ে তো প্রথমে তো আমাদের ইন্টারাকশনটা তো একটু অকওয়ার্ড হয়েছিল, দুজনেই ইগো নিয়ে দাঁড়িয়ে আছি লিফটের জন্য, ও যাচ্ছে আমি ঢুকছি, এরকম একটা ব্যাপার ছিল। ভিতরে গিয়ে দেখছি যে একটা ভদ্রলোক বসে আছে, ভেবেছি প্রডিউসার মানুষ, সেও যে অ্যাক্টিং করতে এসেছে জানি না। সে অনেক মানে সাইড ক্যারেক্টার প্রচুর করে। তা ওখান থেকে আস্তে আস্তে তারপর সন্মিত্র যখন স্ক্রিপ্ট পেলো, তুই যেটা বললি একদম সাইড হয়ে গেল, স্ক্রিপ্টের মধ্যে ঢুকে গেল, নিজের মতন রিহার্স করা শুরু করে দিল। তো ও যখন ডায়লগ ডেলিভারি গুলো করছে, ও যখন ফেশিয়াল এক্সপ্রেশনস গুলো দিচ্ছে, তখন দেখার মতন ছিল। মানে ওর টেক গুলো গেছে 1 টেক 2 টেকের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। ওয়ারেজ যে ফিমেল যে ছিল আমাদের, তার টেক নিতে অনেক টাইম লাগছে। সে ডায়লগ ডেলিভারি করতে প্রবলেম হচ্ছে, ডায়লগ থ্রোয়িং, কিছু মানে তোর একটা মনোলগ ছিল, সেই মনোলগটাকে বারবার ভুল করে দিচ্ছে, তাকে বোঝানো হচ্ছে, এবার ক্যামেরার অ্যাঙ্গেল তাকে বোঝাতে হচ্ছে। তো এই ডিফারেন্সটা আমি দেখেছি। তারপরে আস্তে আস্তে তো যখন সন্মিত্রের সঙ্গে যখন আমার আরো ইনডেপথে বন্ধুত্বটা বেড়ে গেল, যখন ফোনে কথা হচ্ছে, আসা যাওয়া হচ্ছে, তো আমি
ওর বাড়িতে থাকছি, তখন আমি জানতে পারলাম যে ও কতটা মানে মানে ও প্রথম তো থিয়েটার করেছে, দ্বিতীয়ত হচ্ছে তো ভেরি এনএসজি গেছে, ভার্সেটাইল, ভেরি ভার্সেটাইল। মানে এটার জন্য ও একদম উঠে পড়ে লাগে, এক্স্যাক্টলি। উঠে পড়ে লাগে। ওর কাছে কোনো জিনিসটাই ছোট না, কোনো জিনিসটাই বড় না। দেখ ও আজকে প্রচুর সিরিয়াল করছে, তোর তোর সঙ্গে সেম মানে সেম ব্যানারে কাজ করেছে। হ্যাঁ, আমরা যে কাজটা করছিলাম সেটা একদম স্টার্টিং একটা ব্যানার ছিল, স্টার্টিং একটা প্রোডাকশন হাউস, সেখানেও ও সে কাজ করেছে। বাট ও কিন্তু সেই ইন্টেন্সিটিটাকে ধরে রেখেছে। একদম একদম। মানে ওইখানেও মানে এটা বলবো না যে যে এই ছোট প্রোডাকশন ও বড় প্রোডাকশন, মানে আমি এখানে বেশি টাকা পাই ওখানে কম টাকা পাই, এরকম কোনো ব্যাপারই নেই। মানে ও চায় যে ওর কাজটা ইম্পর্টেন্ট। তুই তুই বলি না আমি যে কাজটার জন্য আমাকে লোকে বলবে, সেম সেম এই মেন্টালিটিটা থাকলে পর গ্রোথের চান্সেস অনেক হাই হয়ে যায়। অনেক হাই হয়ে যায়। স্পেশালি তোমাকে বলছি, আমি যে ফার্স্ট সিরিয়াল করি কমলা শিবম পৃথ্বীরাজ, ওখানে আমার সাথে একজন কো অ্যাক্টর ছিল, ওনার নাম ঋত্বিক পুরকায়, তোমার থেকে বড়। ওকে যখন প্রথমবার দেখেও নিজের মতন একা বসে আছে, একটু আড্ডা ফাড্ডা মারছে খাওয়ার দাওয়ার নিয়ে। এবার আমি যখন বললাম যে তুমি কি কি কাজ করেছো, এই করেছো, তখন ওর আমি একটা গল্প শুনলাম যে ওই ছেলে বারুইপুরে থাকে, আমি সোনারপুরে বারুইপুর, বারুইপুরের একটা ছেলে চাকরি ছেড়ে দিয়ে জুনিয়র আর্টিস্টের কাজ করতো, করতে 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 মানে 300-400 টাকায় কাজ করতো। আমি যেটা বলছি 300-400 টাকায় কাজ করতো তখন কালে, ও বড় আছে আমার থেকে। ও ফেসবুকে মানে কোনো কাজ অপরচুনিটি কিচ্ছু পাচ্ছে না, ফেসবুকে অ্যাক্টিং ভিডিওস দেওয়া শুরু করেছে, মানে যত স্কিটস হয় মানে মনোলগস হয় প্র্যাকটিস করা শুরু করেছে। ওখান থেকে হি গট সিলেক্টেড ফর অপরাজিত। ওই অপরাজিত আমি ওই ও সিনটা দেখেছি, তারপরে যখন কমলা শিবানোর অ্যাক্টিং দেখি, মানে আমি লাইক মানে এরা কি আর আমি কি করতে এসেছি। তো এই এই কটা মানুষ, এই ঋত্বিক দা বলো, এই সন্মিত্র দা বলো, আমাদের সিরিয়ালে যে লিড আছে হানি বাফনা, এদের কথা বলো, এদেরকে দেখে না আমি অনেক ইন্সপায়ার হই। তুই শিখেও যাবি ওই কাছে থাকতে থাকতে, না হ্যাঁ, এই শিখতে পারবি। একটা হয় না ইনফ্লুয়েন্স ম্যাটার্স, এই ইনফ্লুয়েন্সেও অনেক কিছু শেখা যায়। ইনফ্লুয়েন্সও হয়, তারপরে তোর যদি কোনো জায়গায় ইম্প্রোভাইজ করার হয় না, তোর কাছ থেকে চাইলে পর তোকে হেল্প করে দেবে। স্পেশালি সন্মিত্র, ও তো যখন থিয়েটার করতো, থিয়েটারে তো সবকিছু হ্যান্ডেল করতো, লাইটস হচ্ছে কি, কস্টিউম যাচ্ছে কি যাচ্ছে না যাচ্ছে, তো ও বিশাল ভাবে গাইড করতে পারবে না। আমি ওকে না এখন তো অ্যাজ এ অ্যাক্টর দেখছি, ও একটা টাইমে ওর ডিরেকশনের কাজ করতে চলে যাবে, আমি এইটুকুনি বলে রাখছি। কারণ ওর যা নলেজ, ও যা ভিশনটা রয়েছে, ওই ভিশনে চলে যাবে। তো এইটা হয়, তুই যখন ভালো কানেকশনের মধ্যে পড়ে যাবি না, তুই এমনি, ওরা তো এমনি উঠছে, সাথে তোকে নিয়েও উঠবে, সাথে তুইও ওদের কাছ থেকে না দেখতে দেখতে তুই ভাববি যে আচ্ছা আমি এটা করবো, আচ্ছা এটা এটা ভালো জিনিস চলছে, এটা করবো। তারপরে ইউ ক্যান টক টু দেম, আচ্ছা তুমি এটা কিভাবে করো, তোকে গাইড করে দেবে। একদম একদম। বিকজ দিস পিপল আর ভেরি ডাউন টু আর্থ। ওর দেখে এরকম মনে হয় যে হ্যাঁ মানে বেশ গম্ভীর পার্সোনালিটি, বাট তুই দেখবি এমনিতে ভেরি ডাউন টু আর্থ, ভেরি আমার ইজ এ সুইট হার্ট। মানে আমার সাথে রেগুলার কথা হয়, আমরা একসাথে আমরা এর সেটের বাইরে এই দুজনের সাথে আমার খুব ভালো, সৌমিত্রদার সাথে খুব আড্ডা ফাড্ডা মারি, এই করে খুব ভালো সম্পর্ক। তো দ্যাট সেট এই ফিল্ডে আসার পরে এত লোকেদের সাথে দেখা হয়ে এত ভালো লেগেছে, এত কিছু শিখতে পেরেছি। অ্যান্ড স্পেশালি দেখো আমরা তো জব করি না, ঠিক আছে, এটাই জব তো। হ্যাঁ, এই যে মেকআপ রুমে যাই একসাথে খাওয়ার শেয়ার করা, উই শেয়ার সো মাচ লাফটার, উই শেয়ার সো মেনি স্টোরিজ, উই এক্সচেঞ্জ আওয়ার সিক্রেটস অ্যাজ ওয়েল। মানে করতে করতে উই গ্রো টুগেদার। একদম এটা এত দিস জার্নি, মানে এই অন দি সেট অ্যান্ড অফ দি সেট, ইটস সো লাভলি না। আই রিয়েলি ক্যানট গেট ব্যাক অ্যান্ড ডু এনি জব। আমার মনে হয় না আমি পারবো এইটাতে আসার পরে। না না, এটা তো ধরে নিচ্ছি, সেটা ধরে নিলে পরে এটাতে কি করতে হয়, এটাকে হ্যাঁ তোকে একটু খাটতে হবে, মানে নেক্সট প্রজেক্টটা পাওয়ার জন্য তোকে একটু খুঁজতে হবে। ওটা এখন এই পজিশনে তুই চলে এসেছিস যে এমনি প্রজেক্ট তোর কাছে আসবে, নাও ইউ হ্যাভ দ্যাট এন্টায়ার অপরচুনিটি যে প্রজেক্ট আসলে ধরবো কি ধরবো না। ইভেন এই এক্সাইটমেন্ট যে কখন আসবে বা নেক্সট প্রজেক্ট আসার আগে কি কি করতে হবে, এই এক্সাইটমেন্ট অলসো কিপস ইউ অ্যালাইভ। হ্যাঁ একদম। ধরো মাঝখানে 3 মাসের গ্যাপ, তার মানে কি আমার কাজ নেই? তখনই তো একটা আসল কাজ, বাড়িতে বসে কি করছে, রাস্তায় কি করছে, মানুষদেরকে কিরম ভাবে কোন পার্সপেক্টিভে দেখছে, এগুলো তো কাজ। এই দিস বলছি তো এন্টায়ার প্লেথোরা অফ সো মেনি স্টোরিজ দ্যাট উই হ্যাভ না, ইটস অ্যামেজিং। মানে উই ক্যান মানে কিপ টকিং, মানে আমরা তো খুব একটা বাইরে কত কথাবার্তা বলতে পারি না, বিকজ এতটাই বিজি থাকি। আমাদের মেন্টাল প্রেশারটা খুব বেশি, মানে মোর দেন মানে কম্পেয়ার টু মোস্ট অফ দি ওয়ার্কস দ্যাট আর আউট দেয়ার। তো বাট যখন বলি, মানে এই যে তুমি আজকে আমাকে ডাকলে, আই এম সো হ্যাপি যে তুমি আজকে আমাকে এখানে ডেকেছো, মানে আমরা দুজন যে এগ্রি করেছি যে একসাথে একটা পডকাস্ট করবো। আই এম বিং এবল টু স্পিক সো মেনি থিংস দ্যাট ইউ ক্যান রিলেট, মানে আই ফিল সো হ্যাপি। হ্যাঁ একদম একদম, রিলেট করাটা এটা খুবই আর কি আমরাও ইজি হয়, মানে মানে ইন্টারাকশনটা আমার মনে হয় যে আই এম টকিং টু ইউ ফার্স্ট টাইম, মিটিং ফর দ্য ফার্স্ট টাইম। এর আগে আমরা কথা বলেছি, বাট কথা বলতে এরকম
এক ফোঁটা আমার এই প্রবলেমটা হচ্ছে না যে আমি টকিং টু ইউ ফর দ্য ফার্স্ট টাইম। এক্স্যাক্টলি। আমার মনে হচ্ছে হ্যাঁ, একটা বন্ধুর সঙ্গে কথা বন্ধুর সাথে বলছি, কথা যেরকম আমি সনের সঙ্গে কথা বলি তেমনি তোর সঙ্গে কথা। সেম আমার পডকাস্টে যারা যারা এর আগেও এসছে তাদের সঙ্গে আমি অতটাই মানে ফ্রেন্ডলিও করতে পেরেছি, হয়তো ভগবানের কৃপায় আমি যা গেস্ট যাদেরকে পাচ্ছি তা সত্যি অসাধারণ, মানে স্টার্টিং ফ্রম দ্য সেকেন্ড গেস্ট টিল নাও, মানে আমার কোনো মানে প্রবলেমসই হচ্ছে না, অ্যান্ড ভেরি রিলেটেবল। যেই টপিকে আমরা ডিসকাস করছি, ওয়েল দিস ইজ ওয়ান অফ দ্য টপিক যেটা আমার খুব পছন্দের টপিক, যেটা তোর সঙ্গে কথা বলছিলাম যে অ্যাক্টিং, মিডিয়া, এটা আমার খুব পছন্দের টপিক। হ্যাঁ, আমি অ্যাক্টিং করি না সেটা আলাদা ব্যাপার, বাট দিস ইজ অলসো পার্ট অফ দি লাইফ। একদম একদম সবার ইন্টারেস্ট থাকতেই পারে। তোর মডেলিং কেরিয়ার কিছু করেছিলিস তুই? মডেলিং ক্যারিয়ার আমি প্রচুর ফটোশুট করেছি। ফটোশুট মানে আমি নিউজ পেপার শুটস প্রচুর করেছি। দেন কি জানো তোমার ওই সার্টেন যেরকম হয় না ব্যানার্স এর জন্য, হোর্ডিংস এর জন্য, ওগুলো এক দুটো করেছি। বাট আমি মডেলিংটা খুব একটা করিনি, মাঝখানে আমার ওটা হল্ট হয়ে গেছিল বলে। তারপর আমি যখন পুরোপুরি অ্যাক্টিং এ ঢুকি, আমি যা করি সব অ্যাড শুটস প্রচুর করেছি। দ্য লাস্ট টাইম আমি একটা যদি কোনো ফটোশুট করে থাকি, দ্যাট ওয়াজ ফর আ ব্র্যান্ড, একটা ডেনিমের ব্র্যান্ড ছিল, তো সেটার জন্য করেছি। তো করতে পারলে এরকম মাঝখানে অনেক এসছে, কিন্তু তারপরে সময় দিয়ে উঠতে পারিনি। মানে আমি এরকম অ্যাডস বা অন্য কিছুর জন্যই সময় দিতে পারছিলাম না, বিকজ সিরিয়ালটা একটা কনস্ট্যান্ট সকালবেলা যেত আর তোর বিকেলবেলা আসতো। হ্যাঁ, এবার সারাদিন থাকছিস, এবার সারাদিন যদি ধরো সারাদিন নাও থাকি না, বাট তাও থাকতে ইচ্ছা করে, বসে একসাথে একটু গেম ফেম খেললাম, মুভি ফুভি দেখলাম, সিন না থাকলে আড্ডা মারলাম, তো হয়ে যায়। ইটস লাইক আ সেকেন্ড হোম। তো অ্যাডস প্রচুর করেছি, মানে এই আই গেস কি বলে লাস্ট অ্যাড যেটা আমি করলাম আমার ইয়ে ছিল বা পিসি চন্দ্রেরই না, সেনকো গোল্ডের ছিল, এভারলাইট বাই সেনকোর সাথে ছিল। তো আই হ্যাভ আ গুড, মানে এটা গুড গোয়িং, এরকম করে চলতে থাকছে। তো তোর এখন ফিউচার পার্সপেক্টিভ কি দেখছিস? মানে সিরিয়াল থেকে যাচ্ছিস ওয়েব সিরিজ, না ওয়েব সিরিজ, মুভিজ, হোয়াট এভার ইট ইজ, আই ওয়ান্ট টু মেক শিওর যে আমি নিজেকে টেস্ট করতে চাই। আমি নিজেকে এত বাজেভাবে টেস্ট করতে চাই যে আমি দেখতে চাই আমি কত ক্যারেক্টার করতে পারি। আমার হিরো হওয়ার দরকার নেই, তুই ভিলেন দে, তুই সিরিয়াল কিলার দে, তুই গুন্ডা দে, তুই খুব একটা লাজুক ক্যারেক্টার দে, আমার কোনো প্রবলেম নেই। বাট আমি যদি এখানে কাজ করতে করতে বলিউডে যাই, আই উইল বি হ্যাপি। যদি বলিউডে কাজ করতে করতে হলিউডে যাই, আই উইল বি হ্যাপি। আই উইল, মানে দ্যার ইজ নো লিমিটস ফর মি। আমি ওই জিনিসটাই ভাবি। বাট আই হ্যাভ জাস্ট স্টার্টেড এন্ড আই এম এনজয়িং দি জার্নি। হ্যাঁ, তো এটা 2022 থেকে স্টার্ট করছিস না, তো 23 থেকে, মানে জাস্ট 2 ইয়ার্স। আর 2 ইয়ার্স মানে আমি 4টে সিরিয়াল, আমার এটা নিয়ে 4 নম্বর সিরিয়াল হচ্ছে। সিরিয়ালগুলো কি কোনটা? ফার্স্ট সিরিয়াল হচ্ছে কমলা শিবন পৃথ্বীরাজ, আমি বরাবরই স্টার জলসাতেই কাজ করেছি। সেকেন্ড হচ্ছে কি গাঁটছড়া, কমলা শিবন করতে করতেই আমি গাঁটছড়া আসি। দেন গাঁটছড়ার পরে আই জয়েন্ট সান বাংলা, আকাশ কুসুম। দেন আকাশ কুসুমের পরে, আকাশ কুসুম করতে করতে আই জয়েন্ট শুভ বিবাহ। শুভ বিবাহটা আমার এখনো চলছে, অ্যান্ড শুভ বিবাহ ফ্যামিলি, দি এন্টার ফ্যামিলি সো লাভলি। মানে এত ভালো, প্রথম যেটা হয় না যে কে কি কথা বলবে, সবাই অলরেডি এক্সপিরিয়েন্স হবে, এটা নতুন, এটা হয় বিকজ ইউ অলসো ডোন্ট ওয়ান্ট টু ডিস্টার্ব দেম, দে অলসো ডোন্ট ওয়ান্ট টু মানে হ্যাভ এনি কাইন্ড অফ রং ইন্টেনশনস উইথ ইউ, যে বা কথা বলবো কি না, একটা অকওয়ার্ডনেস। বাট অকওয়ার্ডনেসটা আমার শুভ বিবাহ সেটা একদমই ছিল না। মানে ফ্রম দি ভেরি ফার্স্ট ডে যে সিরিয়ালের যে হিরো হানিদা, ও প্রথম দিন থেকে হি ওয়াজ লাইক এল্ডার ব্রাদার, লাইক অ্যান এল্ডার ব্রাদার। খুব ভালো। অ্যান্ড যারা আরো সিনিয়র আছে, দেবরাজ দা, কুশল দা, দে আর লাভলি পিপল। মানে ইউ নেভার হ্যাভ টু হ্যাভ দিস ফিলিং যে না, কিন্তু কাজটা ভালো করে করতে হবে। মানে আমি আমার দিক দিয়ে এইটুকু আমার একটা দায়িত্ব হওয়া উচিত যে তাদের সাথে যখন আমার সিন হচ্ছে, I don't want them to fall back because of my drawbacks, মানে my problems. আমি ভুলভাল সিন করছি, যদি টু অ্যান্ড ফ্রো ক্যামেরা থাকে, আমাদের সিন হচ্ছে, আমি ডায়লগ ভুল চেঞ্জই দিচ্ছি, সামনেরও প্রবলেম হয় বিকজ দে আর ইন আ ক্যারেক্টার, এই ওয়েভ লেন্থ ব্রেক হয়ে যায়। তো সেটাও বুঝেছি, সেটাকেও একটা, দিস ইজ অলসো অ্যান আনস্পোকেন ওয়ে অফ রেসপেক্টিং ইউর কো অ্যাক্টর। এই যে মানে তুই ভালোই স্ট্রাগল করে আজকে একটা জায়গায় পৌঁছে গেছিস, এখন গডস গ্রেস আরো ভালো জায়গায় পৌঁছা। কিছু অ্যাডভাইস করবি কিছু নতুন নিউ কামার্সদেরকে? হ্যাঁ, অফকোর্স, মানে তোর থেকে ভালো অ্যাডভাইস কেউ করতে পারবে না, বিকজ তুই একদম গ্রাসরুট লেভেল থেকে স্ট্রাগল করে আজকে এখানে এসেছিস, তো তোর কাছে অ্যাডভাইস নেওয়াটা বেটার। সব থেকে মানে অ্যাডভাইস যদি আমার নিজের পার্সপেক্টিভ অ্যান্ড এক্সপিরিয়েন্স দিয়ে দিই না, যে পেশেন্স, ফার্স্ট থিং হচ্ছে পেশেন্সের থেকে বড় গেম এই ওয়ার্ল্ডে, মানে এই ফিল্ডে নেই। ইফ ইউ আর নট পেশেন্ট, ইউ আর আ লুজার, অলরেডি ইউ হ্যাভ লস্ট 50% অফ দি গেম। সেকেন্ড হচ্ছে কি, নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স, ডু নট কুইট। মাঝখানে অনেকবার কিছু বি কারণ হোক, মানে আমি সেটে এরম দেখেছি লোকেদের বলতে নেই, পেরেন্টস মানে দেয়ার পেরেন্টস পাস্ট অ্যাওয়ে, ঠিক আছে, তার পরের দিন এসে শর্ট দিয়ে যাচ্ছে, না আমি কি এক্সকিউজ দেবো, আমার জ্বর হয়েছে তো,
মানে লোকেদের জ্বর হচ্ছে, শরীর খারাপ হচ্ছে, পুজো এনজয় করতে পারছে না, স্টিল দে আর ওয়ার্কিং ইন ফ্রন্ট অফ দি ক্যামেরা। তো তোমাকে ইউ ক্যানট কুইট। ইফ ইউ আর আ কুইটার দেন ডু নট ডেয়ার কাম ইন টু দিস ফিল্ড। এই ফিল্ডটাকে ডিসরেসপেক্ট করো না। তুমি হয়তো জবস থেকে ছুটি পেতে পারো, তুমি মানে নো ম্যাটার হোয়াট ফিল্ড, জবস হোক এই হোক, সবার নিজের একটা সার্টেন সিস্টেম থাকে। আমাদের ফিল্ডের সিস্টেমটা খুব একটা নেই। উই হ্যাভ মেড দিস সিস্টেম অ্যান্ড উই নিড টু রেসপেক্ট ইট। যে যখন আমরা এই ফিল্ডে আছি, উই আর গেটিং দিস ওয়ার্ক, ওয়েন পিপল আর পেইং ফর আস, when we are মানে when we are carrying a certain amount of weight with our name, you need to respect them. লোকেরা যদি তোমাকে ভালোবাসছে, তোমাকে মানে সম্মান দিচ্ছে, সেটার মান সম্মানটা তুমিও রাখো। অ্যান্ড দি থার্ড থিং ইজ, এইটা খুব একটা কেউ ফলো করে, মানে এই নতুন জেনারেশনই সত্যি বলবো কেউ ফলো করে না, যে বেশি উড়ো না। একদম ঠিক, বেশি উড়তে যেও না। ওই প্রথম একটা কাজ পেয়ে গেছি মানে ব্যাস আমি বিশাল বড় হিরো হিলা লাগবে। হ্যাঁ আমি এরকম কিন্তু একজন দুজনের সঙ্গে আমি মিট করেছিলাম, যে এরকম তুই যেটা বললি, হ্যাঁ আচ্ছা তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ Exactly. কিছুদিন আগে আমাকে ফোন করেছে, সেটা আমার কাজের জন্য, এরকম কাজ থাকলে দাদা দিও। এক্স্যাক্টলি, উড়ো না। আমি সেটাই বলেছি, অনেকজনকে দেখেছি প্রথমবার একটা ব্রেক পে কিছু পে মানে বিহেভিয়ার এমন, আমি এই রুমে বসবো না, আমি এটা খাবো না, আমি এই শর্ট এরকম দেবো না। আমি এরকম অনেক লোক দেখছি। আমাদের অ্যাড, আমি যখন বম্বেতে অ্যাড করতে যাই ফর দ্য প্যান্টালুন্স, আমি সেখানে দেখেছি, আমি অ্যাক্টরের নাম নেবো না, একটা অ্যাক্টর ছিল, খুব নামি দামি অ্যাক্টর ছিল। আমরা একসাথে একই ভ্যানিটি ভ্যানে বসে একটা সেকশনে, আমরা যারা ফিচার কাস্ট আর ও হচ্ছে গিয়ে লিড, আমরা হচ্ছে গিয়ে মানে সেকেন্ড লিড বা এরকম কজন বসে আছি, আরও একা লিড। আমাদের রুম থেকে ওই রুমে জাস্ট গিয়ে বলছে, হ্যাঁ দাদা কেমন, মানে ক্যাসে হো আপ, সব বাড়িয়া? বলে হ্যাঁ সব বাড়িয়া। ফোন করে অনেকে কমপ্লেন করেছে যে মেকআপ ভ্যান মে কি ঘুষনে দিয়া, এরম। ইভেন হি ইজ নট দ্যাট বিগ অফ আ পার্সন, মানে খুব একটা কেউ চেনে না। তারপরে হি ডিমান্ড, মানে ওর অনেক ডিমান্ডস ছিল, আমি এই খাবো সেই খাবো। এবার শুটিংটা তো হেক্টিক ছিল যে কোনো কারণে ওকে ওই খাবারটা দিতে পারিনি। ও বাড়ি থেকে স্টিল কমপ্লেন করেছে যে আমি এখনো খাবারটা পাইনি, কিন্তু আমি বাড়ি চলে এসেছি, নেক্সট দিন আমি শর্ট দেবো না যতক্ষণ না আমি আমার ফার্স্ট ডের পেমেন্ট পাচ্ছি। এবার যে ডিরেক্টর ছিল, হি ওয়াজ আ ভেরি ওয়েল নন ডিরেক্টর, ইজ মানে অ্যাওয়ার্ড উইনিং ডিরেক্টর। वो कास्टिंग के फोन करे बोल लो, जो बंदा है जो अपना मेन लीड में जिसको बुलाया है, उसको बोला घर पे जाके सो जाना, अगले दिन से नहीं आना, उसका फर्स्ट डे का पेमेंट हम क्लियर कर देंगे, उसको अगले दिन से मुंह मत दिखाने बोलना ইমিডিয়েটলি। সো এখানে এই যে নাটকটা করছো না, সব জায়গায় না তোমাকে ঠিক দিন আসবে তোমার শেখানোর জন্য জায়গা। আমি এই তুই যেটা বলতে আমি মনে পড়েছে, 2022 কি 23 হবে না, 23 তো 23-এর মাঝ মানে মিড অফ দ্য ইয়ারে একটা আমারই একজন, মানে সে গত হয়ে গেছে, সে আর নেই, আমার এডিটার ছিল। তো পরে ও ভেবেছিল ওর কাছে একটা খুব সুন্দর একটা, তোর ওই এডিট করতে করতে তোর মাথায় তো অনেক বুদ্ধি চলে গেছে, তো ওর একটা না ছোট শর্ট ফিল্ম মাথায় এসেছিল। শর্ট ফিল্মটার নাম দিয়েছিল সুইসাইড। খুব সুন্দর গল্প ছিল, একটা ছেলে একটা মেয়ে। তো সেখানে আমাকে বললো, এবার ব্যাপারটা হচ্ছে কি, সবার কাছে তো টাকা থাকে না, প্রডিউসার থাকে না। এবার আমরা বলেছিলাম ঠিক আছে ভাই, প্রডিউসারের কি দরকার, আমরাই যদি তোকে কন্ট্রি করে দিই সবকিছু, টাকা পয়সা দিতে না, বা ধর বললাম ভাই আমি অ্যাক্টিং ক্যামেরা তোকে দিয়ে দিলাম, একজন বললো ভাই আমি তোকে অ্যাক্টার অ্যাক্ট্রেসের তোকে দিয়ে দিলাম, মেকআপ করিয়ে দিলাম, তোকে একটা গাড়ি করে দিলাম, তো শুটিং করতে তো যেগুলো লাগবে আমি তোকে সব দিয়ে দেবো, এবার তুই সিনেমাটাকে বানিয়ে বিক্রি কর, টাকা পেলে আমাদেরকে দিস। ভেরি গুড। আমাদের সেট রেডি, আমাকে বলেছে যে তোকে একটা চরিত্র করতে হবে তোমাকে। বললাম কিসের? বলছে তুমি একটা এসিপির ক্যারেক্টার করবে, একদম তোমার প্রাইম ক্যারেক্টার আছে, একদম একদম লাস্টে তুমি আসবে ফর 10 মিনিটস, বাট তুমি পুরো খেলাটাকে ঘোরাবে। সো ঠিক আছে, আমি ওকে অ্যাসিস্ট করছি, কারণ আমি যখন শ্যুট করতাম, ধর আমার নিজের একটা শর্ট ফিল্ম বেরিয়েছিল, সেখানে আমি যখন ডিরেকশন করছি ও আমাকে অ্যাসিস্ট করেছে, ও যখন শর্ট ফিল্মটা করছিল আমি ওকে অ্যাসিস্ট করছিলাম। তো আমরা এইভাবে করতাম। যে হিরো মানে যে লিড অ্যাক্টর অ্যাক্ট্রেসেস এসছে, বিশ্বাস কর মানে তাদের না কিছু মনে হচ্ছে আমি ভাবছি যে আমি কোনো শাহরুখ খান আর জুই চাওলার সামনে চলে এসেছি। সে ছেলেটা বলছে না না এটা করলে হবে না, আমার কফিটা লাগবে, না না আমার মেকআপ এরকম করলে হবে না, এরকম লাগবে না, আমি মেয়ে মেকআপ আর্টিস্ট দিয়ে করাবো, ছেলে মেকআপ আর্টিস্ট দিয়ে করাবো না। মেয়েটাও আর বলছে না না এরকম, আমি নিজের পার্সোনাল মেকআপ আর্টিস্ট নিয়ে আসবো, আপনি এরকম করছেন কেন? তারপরে আমি ওকে বললাম যে আমার এই জিনিসটা লাগবে, না দাদা তুমি এটা করো, তুমি ওটা করো। হ্যাঁ আমি কিছুক্ষণ অব্দি তাকালাম, ও জানে আমি কে, বলছে না আমি ভুলিনি। ওকে বলে দে না, তো বকর বকর করতে না।
হ্যাঁ মুখের উপর বলছি, আমরা সবাই মিলে প্রোডাকশনটা করছি, ওকে বল যদি কাজ করতে হয় চুপচাপ কাজ যা বলবো স্ক্রিপ্টে যা আছে ওইভাবে ডেলিভারি কর, নিজের ইয়েটা করতে যাস না, নিজের স্ক্রিপ্ট চেঞ্জ করার চেষ্টা caricature করিস না। করতে যাস না। হুম, তা এটা হলো। তারপরও মানে পুরো আমার শটের সময় এসে বলছে শটটা এরকম দিও না, তুমি এরকম দাও। ভাবলাম ভাই তুই স্ক্রিনে দেখে নি শটটা কিরকম আসছে তারপরে বলিস। মানে এত নাকুচু ছিল, এত নাকুচু ছিল। আমাকে বলছে দাদা তোমার জামাটা না হোয়াইট জামা আছে তো, হোয়াইটের মতো তোমার একটা ডিজাইন, এসিপি না এরকম ডিজাইনওয়ালা শার্ট পরে না। ভাবলাম ভাই আমি তো গাড়ির ভিতরে বসে আছি, আমি সাদা পরি, সাদার মধ্যে জেলখানা যাই পরি, পরি। আমি তো সিন অনুযায়ী ড্রেসটা পরেছি, যেটা আমার ডিরেক্টরের সঙ্গে আলোচনা হয়েছে। তো তুই তো আমার ডিরেক্টর নোস, হ্যাঁ তুই তো কেন আসিস, তুই সিনটা বুঝেছিস আমি কোথা থেকে গেছি। আমার সিন ছিল আমি আধ ঘুম অবস্থায় রাত্রিবেলা আমার কাছে এমার্জেন্সি ফোন এসে একটা মেয়ে সুইসাইড করতে গেছে, আমি তখন ইউনিফর্ম পরে আসবো না, আমি যেরকম ড্রেস পরে থাকি, যেমন ধর খাকি প্যান্ট আছে আর উপরে একটা হোয়াইট জামা পরে চলে আসি, সেই জামার মধ্যে আমার ডটস থাকুক কি থাকুক লোকে বুঝতে পারছে যে লোকটা ঘুম থেকে উঠে এসছে, গাড়ি নিয়ে এসছে। তখনও চুপ করে গেছে। তারপরেও আমি এটা খাবো না, আমি সেটা খাবো না, বিশ্বাস কর। তারপরে আমি ওকে জিজ্ঞেস করলাম কত টাকা দিয়ে নিয়ে এসেছিস ওকে, আমাকে এটা বলে ফ্রিতে কাজ করছে। বলে দুজনেই ফ্রিতে কাজ করছে, মেয়েটাও ফ্রিতে কাজ করছে, ছেলেটাও ফ্রিতে কাজ করছে। তো যাই হোক সেদিনটা হয়ে গেল, শুটফুট কমপ্লিট হয়ে গেছে। আমি বলছি ভাই প্রমিস কর আমি যদি তোদের সঙ্গে যদি কখনো কোনো প্রোডাকশনে যদি কাজ করি, অ্যাজ আ প্রডিউসার, অ্যাজ আ ডিরেক্টর, অ্যাজ আ মিউজিক ডিরেক্টর, যে কোনো ফরম্যাটে, ভাই এই ছেলে আর এই মেয়েটাকে নিস না। এই একদিনের শুটটা আমার 4 দিন লেগে যাবে করতে, তাদের ট্যান্ট্রামস সহ্য করতে করতে। তো হয়ে গেছে এই জিনিসটা। এই কিছু মাস আগে ফোন করে বলছে আমাকে দাদা কিছু কাজ দেবে। হ্যালো কেন রে, তোকে আবার আমি কাজ দেবো, তুই তো আমাকে কাজ দিবি, তোর কাছে আমাকে কাজ শিখতে হবে। হ্যাঁ তো ওরকম, তারপর থেকে আর ফোন টোন করেনি, এখন তো ফটোশুটই করছে, অ্যাক্টিং লাইনে আর নেই। করুক ভালো, এই হয় এই ইগো মানে সব জায়গার মধ্যে দেখাতে নেই, যেখানে তুমি তোমার স্ট্যান্ডটা কারেক্টলি নিচ্ছ সেখানে নাও, বাট এক্সট্রা কোনো জায়গায় যেখানে ইট ইজ নট নেসেসারি, নট নিডেড, ডু নট শো। ডাউন টু আর্থ থাকাটাই বেটার। তুমি যদি খুব ভালো কাজ জানো না, যারা সত্যি ভালো কাজ জানে বা ভালো কাজ করেন তারা সবসময় ডাউন টু আর্থ থাকে, তারা জানে আমার শর্টের সময় আমি শর্ট ঠিক দিয়ে দেবো, বাকিটা আমি ভেরি ফ্রেন্ডলি। এই দেখবে যারা এই মিড লেভেলে আছে না তাদের ইগো হাইয়েস্ট, আর যারা হাই টপ লেভেলে আছে তাদের ইগো লোয়েস্ট। একদম একদম, মানে এটা হয়। আমি যদি এখন আমি শুনেছি কত গল্প শুনেছি, ইরফান খানের গল্প শুনেছি, আমি মনোজ বাজপেয়ীর গল্প শুনেছি, পঙ্কজ ত্রিপাঠী, দে সো লিনিয়েন্ট, এত সুইট, এত এই। আমার হঠাৎ একটা মনে পড়ে গেলো এই লিনিয়েন্ট কথা বলে, রাজেশ শর্মাকে চিনিস তো? আমি তোকে বলেছিলাম একটা সময় আমি শিলাইদার ওখানে খুব যেতাম, অ্যান্টেনাতে যেতাম। তো শিলাইদার একটা অ্যালবাম বেরিয়েছিল, সে সময় অ্যালবাম বেরোতো, তখন ধরবো করছি তবে ধরতে পারছি না বলে একটা গানের একটা অ্যালবাম ছিল। তো সেটা ওই অ্যালবাম লঞ্চ পার্টি হতো, সেখানে পার্টিসিপেট করবে, লঞ্চ হচ্ছে, অ্যান্ড দেন ফুডস অ্যান্ড ড্রিঙ্কস এগুলো সব থাকছে। প্রচুর সেলিব্রিটিসরা তখন এসছে, কমলিকা, তারপর রাজেশ শর্মা, আরো অনেক, আমার এখন মনে নেই, সেটা 2010 কি 11 সালের কথা হবে। হ্যাঁ অনেকেই ছিল, কাঞ্চন দা এসেছিল, অনেকেই ছিল। তো তো তখন না এখন তো সেলফি ক্যামেরা, মোবাইল বলতে তো এখন সবকিছু আইফোন টাইফোন সব চলে এসছে। তো সেই সময় আই গেস তখন আমি ইউজ করতাম করবি, স্যামসাং করবি আসতো। এবার ওর তো সেলফি ক্যামেরা কিছু নেই, হচ্ছে পিছনের ক্যামেরা। এবার তখন মনে হয় তখন একটা খুব আকাশ বাংলা একটা খুব ভালো একটা সিরিয়াল আসতো, তার ফেমাস ডিরেক্টর আর যে মেয়েটা লিড করছিল, তারা দুজন মোস্ট প্রবাবলি ওয়ার ইন আ রিলেশনশিপ, তারা এসেছিল। এবার সবার সঙ্গে ছবি টবি তুলছে, যখন ছবি টবি তুলছি আমরা কেউ না কেউ ছবি তুলে দিচ্ছে আমার সঙ্গে যারা ছিল। আর সেই সময় যখন ওরা দুজন ছিল, আমি বলছি আমি একটা ছবি তুলবো তোমার সঙ্গে, বলছি হ্যাঁ হ্যাঁ আসো ছবি তুলো। এবার আই ওয়াজ ড্রাঙ্ক দ্যাট টাইম, বা পার্টিতে তো হয় ড্রাঙ্ক। এবার ক্যামেরাটা ফোনটাকে এরকম ঘুরিয়ে এরকম পেপার চেষ্টা করছি, আর তুলতে পারছি না, ছবি কেঁপে যাচ্ছে। তো সেই সময় দেখছি রাজেশ শর্মা ঢুকছে গেট দিয়ে, আমাকে কিন্তু চেনা না রাজেশ শর্মা, এসব দাঁড়া তুমি তুলো না, আমি তুলে দিচ্ছি তোমার ছবিটা, তুমি ফোনটা দাও আমাকে। ফোনটা দিলাম, রাজেশ শর্মা ছবিগুলো তুলে দিল আমাকে। হ্যাঁ জাস্ট ছবিগুলো তুললো, ওরা ঠিক আছে, না হ্যাঁ ঠিক আছে। তারপরে রাজেশ শর্মার সঙ্গে ভালো
গল্প টল্প হয়েছে, শিলাদা আলাপ করে দিয়েছে, সবকিছু করে দিয়েছে। তারপরে সেই রাতে আবার সো ড্রাঙ্ক, শিলাদা সেটা বুঝতে পারলো, বুঝে শিলাদা নিজের যে গাড়িটা ছিল সেই গাড়িটা করে ড্রাইভারে করে বলছে যে ওকে বাড়ি পৌঁছে দিয়ে, খুব ভাইয়ের মতন ভালোবাসতো। আমি মিউজিক করছি, শিলাদা মিউজিক করছে, তো ভাইয়ের মতো, মানে ওই রাত্রিবেলা 3টের সময় শিলাদা আমাকে বাড়ি এসে ড্রপ করে দিয়ে গেছে, ও ড্রাইভার গাড়ি নিয়ে এসে। আর রাজেশ শর্মা তখন ছবি তুলে দিয়েছিল আমার, ওই ছবিটা এখনো আছে আমার কাছে, আমি সেভ করে রেখেছি, ওটা মোস্ট প্রবাবলি ফেসবুকেও দিয়ে রেখেছিলাম, যেটা রাজেশ শর্মা করছে। রাজেশ শর্মার সঙ্গে ছবি তুলতে পারিনি কারণ আই ওয়াজ সো ড্রাঙ্ক যে আমি অলমোস্ট ডোজড অফই হয়ে গেছিলাম ওখানে। আর সেই সময় সত্যি বলতে বলছিস না যে একটা ড্রিঙ্কিং এর একটা হ্যাবিট চলে আসতো, সেই সময় আমার চলে এসেছিল। এখন নেই, তখন ছিল, হ্যাঁ বুঝতে পেরেছি, তখন পিক টাইমে ছিলাম আমি। আচ্ছা, তখন আমার ইউথের পিক টাইম, আই ওয়াজ লাইক 21, 22 সেই সময়, 21-22, ওকে। তো পিক টাইম ছিলাম তো ওরকম। বাহ, ওই একটা ফেজ, তুমিও রিলেট ওই করতে 20s এর পারো। ফেজটা ওরকম, ওরকমই হয়, তবে ইউ অলসো কাম ব্যাক, ইউ হিল লাইক মানে উলভারিন পুরো। তোর ওই আরেকটা প্রবলেম হয়েছিল যখন আমি আইটি সেক্টরে কাজ করতাম, তোর 2016, 13, 14 এরকম। তো আইটি সেক্টরেও কিন্তু পার্টি হয়, আফটার অফিস প্রচুর পার্টি হয়, আমরা প্রচুর পার্টি করেছি। এমন তো আমি ডেলি ড্রিঙ্কিং হ্যাবিটে চলে গেছি, এভরিডে আমি অফিস থেকে বেরাচ্ছি, বেডে ড্রিঙ্ক করছি। আমার নার্ভের প্রবলেম এসেছিল, মানে আমার এই যে ফেসিয়াল এখানে নার্ভ না অটোমেটিক্যালি উইঙ্কেল করা, আমারও হয়েছিল এটা, আমারও হয়েছিল, মুখটা অটোমেটিক্যালি একটা দিকে টান মারবে। দেন আই কনসাল্টেড আ ডক্টর, তখন বলছে ওভার ড্রিঙ্কিং এর জন্য আপনার নার্ভ সিস্টেমে কিন্তু এফেক্ট হচ্ছে, আপনি ইমিডিয়েটলি ছেড়ে দিন। এন্ড তারপরে ছাড়লাম, ছাড়ার পরে উইথড্রল এফেক্টও আসলো, আমার উইথড্রল এফেক্ট এমনও আসলো যে তোর মানে কিছু খেয়ে আমি সহ্য করতে পারছি না। তারপরে দেন রিকভার করতে করতে আর নাও আই আন্ডারস্ট্যান্ড যে আমাকে কোনটা করতে হবে, কতটা করতে হবে না। এখন আমি পার্টিতে যাই, যদি আমার মনে হয় যে আমি ড্রিঙ্ক করবো, 1-2 পেক খেলাম, ডান। অনেক সময় হয় না, লোকের সঙ্গে বসে একটা গ্লাস না হলে পাগল করে দেয়, একটা নাও, তো একটা নিয়ে আমি হয়তো ওই তো সোশ্যাল ড্রিঙ্কিং এ একটা দুটো এটা হয়ে যায়, ওই আরে কি এটা 15 ml ওই করতে করতে ব্যাস। সেম আমার সঙ্গে হয়েছিল 2010 সালে হয়েছিল। একটা একটা বাংলা সিনেমা বেরিয়েছিল, হ্যাঁ, সেখানে রনিত রয় আর গৌরী কার্নিক ওরাই সিনেমার লিড ক্যারেক্টার, ভুলে গেছি নামটা, ভুলে গেছি। তো ওদের সঙ্গে একটা পার্টি করেছিলাম, পার্টি করার পরে দেওয়া সো হাম্বেল আমার সঙ্গে, মানে ওইখানে যে ফিরজারা গান গেছিল সে আমার কোনো একটা রিলেটিভ বেরিয়ে গেছিল, তার হাজবেন্ডেরই সিনেমা ছিল, মানে হাজবেন্ড ডিরেক্টর, যে ওয়াইফ ছিল সে বেসিক্যালি তোর ওই মানে গান গিয়েছে, প্লেব্যাক সিঙ্গার, তাদেরই পার্টি ছিল। তো সেখানে লঞ্চে নিয়ে গেল, লঞ্চ করার পরে বলছে এই বাড়ি যাবি না কিন্তু তুই পার্টিতে যাবি, আমাদের আফরাতে পার্টি আছে। তো আমরা পার্টিতে গেলাম, অ্যান্ড ওই সোশ্যাল ক্লাস সেখানে অনেক মানে কলকাতা বলিউড টলিউডে তখন সেলিব্রিটি ডিরেক্টর ভরে গেছে আফরাতে। তো সবাই জিজ্ঞেস করছে তুমি কি করো, আমি বলছি আমি শুধু মিউজিক করি, তখন ব্যান্ডে ছিলাম। তো তখন তোর রোহিত রয় আসলো, সে এসে কথা বললো, গৌরী কার্নিক এসে কথা বললো। ইভেন রোহিত রয় ওয়াজ সো হাম্বল দ্যাট টাইম, বিশ্বাস কর আই ওয়াজ ভেরি ড্রাঙ্ক। আমি সেই সময় মানে সব রকম ব্র্যান্ড খেয়ে ফেলেছি, ওখানে উইস্কি, ভডকা, ওয়াইন, বিয়ার যা পেরেছি খেয়েছি, লাস্টে তো বার্নিং শটস, ফ্লেমিং শটস সব খাচ্ছি, না এত অব্দি আই ওয়াজ ফুল ড্রাঙ্ক। এবার আমাকে বলছে যে রোহিত এসে আমাকে বললো যে তুমি এত রাতে বাড়িতে যেও না, আমরা সবাই এখান থেকে, আমরা যে হোটেলে স্টে করছি পার্ক স্ট্রিটে একটা হোটেল নিয়েছিল গৌরী কার্নিক, মানে পুরো ওদের যে কাস্ট অ্যান্ড ক্রু আছে ওরা ওই হোটেলে গিয়ে বলছে তুমি চলো আমার সঙ্গে রাত্রিবেলা ওখানে। যার সব ফ্রেন্ডলি আমাকে রাত্রিবেলা নিয়ে গেল ওদের গাড়িতে করে, সেখানে ডিরেক্টর ছিল, সবাই গেল ওখানে ঘুমালাম, পরের দিন সকালবেলা গাড়িতে করে বাড়ি পৌঁছে দিয়ে গেল। সো হাম্বল, সো গুড, এটাই ভালো লাগে। এইটা আলটিমেটলি দেখ ওর সঙ্গে তো আর তো আমার কোনোদিন দেখা হয়নি, দ্যাট ওয়াজ আ ফার্স্ট ইন্টারাকশন। তাও চিনলো কি করে যে ভদ্রমহিলা গান গেছে তার আমি রিলেটিভ হই, যাচ্ছে। এক্স্যাক্টলি, মানে এইগুলোই দ্য মেমোরেবল মোমেন্টস গুলো রয়ে যায় কিছু লোকের সাথে, আমি এগুলো শেয়ার করতে খুব ভালোবাসি। তো আজকে আমাদের এপিসোড এই পর্যন্তই থাকলো, আবার একটা নতুন পডকাস্ট করব, সেই পডকাস্টে আরো অন্যান্য বিষয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, তো তোর কেমন লাগলো এপিসোডটা এসে? তো খুবই অসাধারণ লেগেছে, খুবই ভালো লেগেছে। স্পেশালি আমি যখন সৌমিত্রদার পডকাস্ট দেখেছিলাম, আমি নিজেই তোমাকে বলেছিলাম যে উই শুড অলসো ডু ওয়ান, তুমি বলেছিলে যে মোস্ট ওয়েলকাম, তোমারও ইচ্ছে ছিল, এন্ড উই ফাইনালি উই ডিড ইট। তুমিও এত বিজি ছিলে, আমিও বিজি ছিলাম, এসব ছিল, বাট রিয়েলি মানে থ্যাংক ইউ সো মাচ, আই লাভড ইট। মানে আমি এখানে এসে এই যে মন খুলে এত কিছু বলতে পারলাম, সামবডি কুড আন্ডারস্ট্যান্ড, এই ওয়েভলেন্থটা সব জায়গায় পাওয়া যায় না। কি বল, তোরা সেটে যাস, তোরা 10টা লোকের সঙ্গে দেখা হয়, তোর যে
কো আর্টিস্টরা আছে তোকেও জানতে পারবে ভালো করে, একদম বিকজ দিস ইজ হোয়াট ইউ আর ইন ট্রু নেচার। তুই যখন সেটে যাচ্ছিস তখন তোর মাথায় প্রেশার থাকে যে আমি আমার ক্যারেক্টার ডেলিভারিটা করবো। সো আজকে এই পডকাস্টটা যারা যারা দেখবে তারা ঋষভকে আরো ক্লোজলি ইন ডিটেল তোমরা জানতে পারো সেটা কিরকম। আমি তো জানি ঠিক আছে কতটা হাম্বল, আর ওর সঙ্গে আজকে ফার্স্ট টাইম মিট করে আমার খুব ভালো লেগেছে, যে কারণে আমরা কথা বলতে বলতে ভুলে গেছিলাম টাইম কটা বেজে গেছে। হ্যাঁ, তো ডেফিনেটলি পুরো ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে পর ডেফিনেটলি সবার সঙ্গে শেয়ার করবেন। আর আশা করছি যে আপনারা এরকম আরো আরো পডকাস্ট আপনারা দেখতে চাইলে পর এই পার্টিকুলারলি ভিডিওটাকে আপনারা দেখুন, শেয়ার করুন, আর অন্যদেরকে বলুন যে ঋষভের ক্যারেক্টার্সগুলো কেমন লাগলো, তার 4-4টে সিরিয়াল যেগুলো করেছে, আরও যে স্ট্রাগলিং লাইফটা ছিল সেই স্ট্রাগলিং লাইফটা কতটা আপনাদের ভালো লেগেছে সেটা আপনারা কমেন্ট করে জানান। আর দেখা হচ্ছে খুব শিগগিরই আমাদের আরেকটা নতুন পডকাস্টে। আর আজকের জন্য আমরা এখানেই আপনাদেরকে বলবো যে গুড নাইট, সি ইউ অন দ্য নেক্সট পডকাস্ট।